কোম্পানির একটা কাজের জন্য ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে, তাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য বাসের একটা টিকিট কেটে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে বাস চলে এসেছে, বাসে উঠে পড়লাম। কিন্তু বাসে উঠে আমি কাদের দেখছি? আমার বাবা, আমার বোন, আমার ভাই, চাচা চাচি, সাথে মেঘলা। ওদেরকে দেখে অতীতের কথাগুলো মনে হতে লাগলো। তারা যেন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি সেই আগের স্বামী না, অনেকটাই পরিবর্তন। আমি তাদেরকে দেখেও না দেখার বান করে আমার সিটে বসে পড়লাম। বারবার লক্ষ্য করলাম আমার ভাই যেন আমাকে কিছু বলতে চাই। মেঘলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা মার একই অবস্থা, কিন্তু আমার ছোট বোন নেহা আমার পাশে এসে বসলো। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আমি আমার বোনের সাথে যোগাযোগ করতাম। নেহা এসে আমাকে বলতে লাগলো, স্বামী ভাইয়া কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, আগের থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছো। নেহার দিকে তাকিয়ে মিথ্যে একটা হাসি দিয়ে বললাম, দেখতে হবে না কার ভাই? নেহা বলল, ভাইয়া জানো তুমি যাওয়ার পর আব্বু আম্মু অনেক কান্না করছে। তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি, কিন্তু তোমার কোনো সন্ধান পাইনি। আমি বললাম, মিথ্যা কেন বলিস? তোর সাথে না আমি প্রতিনিয়ত কথা বলতাম। নেহা বলল, সেগুলো কি তাদেরকে বলতে পারি? না হলে যে তাদের শিক্ষা হবে না। আমি বললাম, হ্যাঁ পাগলি বোন আমার, আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না। আসুন আপনাদেরকে সবকিছু খুলে বলি। আমার নাম হলো স্বামী। বাবা মায়ের এক সময় আদরের সন্তানই ছিলাম, কিন্তু আজকে আমি তাদের কাছে পর। আমি তাদের কেউ না। তার কারণটা হলো মেঘলা। মেঘলা হলো আমার চাচার একমাত্র আদরের মেয়ে, যাকে আমার আব্বু আম্মু অনেকটাই পছন্দ করত, যার সঙ্গে বলতে গেলে আমার বিয়ের কথা চলছিল, কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। কারণ আমি নীলাকে যে অনেক ভালোবাসতাম, নীলাও আমাকে ভালোবাসতো, কিন্তু এখন বাসে না। তার একটাই কারণ, আমি যে দর্শক। মিথ্যা একটা দর্শনের অভিযোগ নিয়ে এখনো ঘুরছি। 12 বছর আগে মেঘলার দেওয়া একটা মিথ্যা অবাদের কারণে আমার ফ্যামিলি আমাকে ত্যায্য পুত্র করে বাসা থেকে বের করে দিয়েছিল। সেই ঘটনাটা না হয় আমি একটু পরে বলি। জানেন বাসা থেকে বের করে দেওয়ার পর আমার দিনগুলো কেমন কাটছিল? বাসা থেকে যখন বের হয়েছিলাম, পকেটে একটা টাকাও ছিল না। সমস্ত শরীর যেন ব্যথায় কাতরাচ্ছিল। অনেক মারধর সহ্য করতে হয়েছিল আমাকে। আর যে আমাকে মারছে সে হলো আমার বাপ আর আমার ভাইয়া। যে ভাইয়া ছোট থেকে আমার খেলার সাথী ছিল, আমার কান্না সে সহ্য করতে পারতো না। সে ভাই প্যান্টের বেল্ট করে আমাকে মারছিল। আমি শুধু অবাক দৃষ্টিতে ভাইয়ের চোখে তাকিয়েছিলাম। এই কি আমার সেই রফিক ভাইয়া, যে আমাকে এত ভালোবাসতো? এসব ভাবছি আর কান্না করছি। এ ভাইয়া কি হয়েছে তোর, কান্না কেন করিস? নেহার ডাকে গোর কাটলো আমার। নেহার দিকে তাকিয়ে দেখি সেও কান্না করছে। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, বোন কান্না কেন করিস? তখন নেহা বলল, ভাইয়া তুমি কান্না করলে আমি কি নিজেকে আটকে রাখতে পারি? তো এবার চলে যাই অতীতের সেই ঘটনাগুলো। জানেন আমার সাথে কি হয়েছিল? চলুন আপনাদেরকে সবকিছু খুলে বলি। ফ্ল্যাশব্যাক। কারণ সেই দিনের কথা যে আমি কখনো বলতে পারবো না। আমি রুমে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম, কারণ এটা হলো আমার একমাত্র খেলার সাথে। আমার মন খারাপ থাকলে আমি ফ্রি ফায়ার গেমটা খেলতাম, আর এখনো খেলি। টিকটক আইডির বায়োতে আমার ইউআইডি দেওয়া আছে, চাইলে আমার সাথে আপনারাও খেলতে পারেন। আমি শুয়ে শুয়ে যখন গেম খেলছিলাম, তখন মেঘলা আমার রুমে প্রবেশ করে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই স্বামী আজকাল দেখি আমার রুমে যাস না। আমি বললাম, বিরক্ত করিস না তো, দেখছস না গেম খেলতেছি। মেঘলা বলল, মুখে মুখে কথা বলিস, এখনই স্বামীর অধিকার খাটাতে চাচ্ছিস? আমি বললাম, স্বামী মানে? মেঘলা বলল, তুই কি জানিস না তোর সাথে আমার বিয়ের কথা চলছে? আমি বললাম, পাগল তুই, তোর মতো মেয়েকে আমি বিয়ে করব? তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে, আমি নীলাকে অনেক ভালোবাসি। তখন মেঘলা বলল, স্বামী এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম, বেশি কই হইল? যা সত্যি আমি তোকে তাই বললাম। আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না। দেখ আমি তোকে সবসময় বোনের চোখেই দেখি। মেঘলা বলল, ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আমি বললাম, পাগল তুই, তোর সাথে কেন ফাইজলামতি করবো? মেঘলা বলল, প্লিজ স্বামী এবার চুপ কর, না হয় কিন্তু আমি চিৎকার করব। আমি বললাম, কর, সমস্যা কি? তারপর নেহা রেগে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি আনমনে ফ্রি ফায়ার গেমটা খেলতে লাগলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। আমি ঘুমিয়েছিলাম। যখন চোখ খুলি তখন থেকে সবাই আমার রুমে। পাশে তাকিয়ে দেখলাম মেঘলা, কিন্তু একই মেঘলার গায়ে কোনো কাপড় নেই। তার সারা শরীরে নখের আঁচড়। আর ভাইয়া একটা বেল্ট নিয়ে আমার দিকে রক্তিম চক্ষু নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে।
আমি বললাম, মেঘলা তুমি আমার রুমে কি করো? এ কথা বলতে মেঘলা কান্না শুরু করে দেয় আর বলতে লাগে আমি নাকি কাল রাতে নেশা করি এবং মেঘলাকে জোর করে আমার রুমে নিয়ে আসি আর নিয়ে আসে ওর সাথে খারাপ কিছু করি। তখন আমি বলতে লাগলাম, তুই কি পাগল হয়ে গেছিস মেঘলা, কি এসব বলছিস? তখন বাবা বলল, একটা মেয়ে কখনো তার সতীত্ব নিয়ে এসব বাজে কথা বলবে না। ছি, তোকে আমার নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আমার চাচা বলল, এমনটা করার কি দরকার ছিল? কয়দিন পর তো মেঘলার সাথে তোমার বিয়ে। আমি বললাম, আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না। তা শুনে ভাইয়া অনেকটাই রেগে যায় আর বেল্ট দিয়ে মারতে মারতে আমাকে বলে, ছি ছোট, তোর কি কোনো কিছুর অভাব আমি রাখছিলাম? বাবা মায়ের মান সম্মানের কথা একবারও ভাবলি না? একটা মেয়ে সতীত্ব নষ্ট করে এখন বলছিস তাকে বিয়ে করবি না? আমি কান্না করতে করতে বলতে লাগলাম, প্লিজ ভাইয়া বিশ্বাস করো, আমি তেমন কোনো কিছু করি নাই। ভাইয়া বলল, একদম চুপ, এই মুখে আমাকে বাইরে রাখবি না। ভাইয়া আমার কোনো কথাই শুনছে না, আমাকে ভীষণ মারছে। আব্বু আম্মু কিছু বলছে না, আম্মু চোখে পানি স্পষ্ট দেখতে পাচ্ছি। তখনই আমার ছোট্ট বোন নীলা আমার কাছে দৌড়ে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ছেড়ে দাও ভাইয়াকে, ছেড়ে দাও তোমরা। রফিক ভাই বলল, নেহা তুই সর, আজকে হারামজাদাকে মেরেই ফেলবো। নেহা বলল, না খবরদার, আমার ভাইয়ের গায়ে একটা আঘাতও করবে না। আমার বিশ্বাস আমার ভাই কোনো কিছু করতে পারে না। তবুও নেহার কথা কেউ শুনলো না। আম্মু এসে নেহাকে নিয়ে গেল। সবাই যে যার ইচ্ছা মতো আমাকে মারলো আর আমাকে একটা ছোট্ট করে বন্দি করে রাখলো। রাতে অনেকটাই ক্ষুধা লাগছিল, কিন্তু কেউ একবার এসে আমাকে দেখে যায়নি। ঘন্টা খানেক পরে নেহা হাতে খাবার নিয়ে উপস্থিত হলো। নেহাকে দেখে বলতে লাগলাম, বোন আসছিস? আমার না অনেক খিদে লেগেছে। নেহা বলল, দেখো ভাইয়া, তোমার জন্য আমি কত খাবার নিয়ে আসছি, আসো আমি তোমাকে নিজ হাতে খাবার খাইয়ে দেই। তারপর নেহা আমাকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়ার শেষে আমি নেহাকে বললাম, নেহা আমি এখান থেকে চলে যাব। নেহা বলল, এত রাতে কোথায় যাবে? আমি বললাম, জানি না, যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। নেহা বলল, প্লিজ ভাইয়া, আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি বললাম, নেহা বোন এমন করিস না, আমি যদি এখানে থাকি তাহলে ওই বজ্জাত মেয়েকে আমার বিয়ে করতে হবে, যা আমি বেঁচে থাকতে করতে পারবো না। নেহা বলল, জানো ভাইয়া, আব্বু আম্মু আর বড় ভাইয়া মিলে তোমার বিয়ে ঠিক করছে, সামনে শুক্রবারে তোমাদের বিয়ে। আমি বললাম, আমি জানতাম তারা এমন কোনো কিছুই করবে, কিন্তু আমাকে না পেলে ওরা কার সাথে বিয়ে দেবে। নেহা বলল, সত্যি ভাইয়া তুমি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ এখনই চলে যাব। নেহা শোন, তোকে একটা কাজ করতে হবে। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তুই ছাদের দরজাটা খুলে দে, কারণ সদর দরজা দিয়ে আমি যেতে পারবো না, কেউ না কেউ দেখে ফেলবে। নেহা আমার কথা মতো ছাদের দরজাটা খুলে দিল আর আমার কাছে এসে বলল, ভাইয়া খুলে এসেছি। ছোট্ট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভালো থাকিস। আর হ্যাঁ, এই নে আমার ফোন, ভাইয়া তোকে মাঝে মধ্যে কল দেব। নেহা বলল, আচ্ছা। ওচরে কান্না করছে পাগলিটা। আমার বোন আমাকে অনেক ভালোবাসে, তা আপনারা হয়তো গল্পে বুঝতে পারছেন। আমি আর বেশি দেরি করলাম না, ছাদের দরজা খোলা পেয়ে ছাদে উঠে গেলাম আর নারিকেল গাছ ধরে বেয়ে নিচে নেমে আসে সোজা দোল লাগালাম। গন্তব্য কোথায় তা আমি নিজেও জানি না। ছুটতে ছুটতে রেলওয়ে স্টেশনের সামনে আসলাম। মনে মনে প্ল্যান করলাম যে ট্রেনের টিকিট কেটে চলে যাব দূর অজানায়। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। আমি কি এখন মানি ব্যাগ আনার জন্য বাসায় ফিরবো? না না, আমি এই মুখ তাদেরকে কখনো দেখাবো না। সামনের একটা বেঞ্চে গিয়ে বসলাম। অনেকটাই ঘুম পাচ্ছিল, কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আমার পাশে। দাঁড়িয়ে থাকবে না কেন, জামা কাপড় ছেঁড়া, শরীরের অনেক জায়গায় মারের দাগ। অদ্ভুত, কেউ আমার পাশে আসছে না, দূর থেকেই আমাকে দেখতে। কিছুক্ষণ পর অনেকটাই ক্ষুধা লাগে, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। যাই সামনে চায়ের দোকানে গিয়ে বলি যদি তারা মায়া করে কিছু খেতে দেই। আমি চুপচাপ চায়ের দোকানের সামনে গেলাম আর গিয়ে ওপলার মতো দাঁড়িয়ে আছি। দোকানদার আমাকে দেখা মারতে বলতে লাগলো, এই পাগল এখান থেকে যা। সবে মাত্র দোকান খুললাম, কই থেকে আসে এসব পাগল ছাগল? আমি বললাম, আঙ্কেল আমি পাগল না, আমার না অনেকটা ক্ষুধা লেগেছে। উনি বলতে লাগলো, বাবু মাফ করো, আমার আর বুঝার বাকি রইল না, এখানে থাকলে আমার কপালে খাবার জুটবে না। একে একে প্রত্যেকটা দোকানে গেলাম, কিন্তু কেউ কোনো খাবার দিচ্ছে না। এবার বাধ্য হয়ে আমাকে খাবার চুরি করতে হলো। একটা কেক একটা রুটি নিয়ে দৌড় লাগালাম। কিছুক্ষণ পর কয়েকটা বকাটে ছেলে আমাকে ধরে ফেললো আর আমাকে সেখানে অনেক মারে। ঠিক তখন একজন বলে ওঠে, কেন মারছো ওকে, কেন মারছো? ছেড়ে দাও ওকে বলছি, না হলে কিন্তু সব কয়টারে একদম জমের বাড়ি পাঠায় দিব।
আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম যে আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছেন। উনি সবাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার হাত ধরে আমাকে টেনে তুলে আর বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলাইতাছি। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। তারপর তিনি বলল, আগে তো তোমাকে হসপিটালে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা মানুষ নাকি জানোয়ার? একটা ছেলেকে কেউ এভাবে মারে? তখন একটা লোক এসে বলতে লাগলো, একটা চোরের পক্ষ নিয়ে বেশি বড় বড় কথা বলিয়েন না, মিস্টার শফিক সাহেব। তার মানে উনার নাম হলো শফিক। তখন শফিক সাহেব বলতে লাগলো, কি এমন চুরি করেছে শুনে? সামান্য একটু খাবার, তাই বলে কি আপনি তাকে এভাবে মারবেন? আরে পেটের দায়ে ও চুরি করছে, চাইলে তো আপনার টাকা পয়সা সবকিছু চুরি করতে পারতো। আর আপনার হাতে দেখি বর্তমানে আইফোন, এত টাকা ইনকাম করেন, আর একটা সামান্য কিছু আপনি মানতে পারছেন না? ছি, লজ্জা হই আপনাদেরকে দেখলে। আর হ্যাঁ, শুনে রাখেন, কালকের মধ্যে যদি দোকানের ট্যাক্স না দেন তাহলে আপনাকে আমি দোকান থেকে বের করে দেব। তখন ওই লোকটার মুখ যেন একদম কান্নামাখা হয়ে গেল। লোকটা তখন শফিক সাহেবের পায়ের কাছে পড়ে গেল আর বলতে লাগলো, স্যার আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আপনার মতো এতটা ভেবে দেখি নাই। তখন শফিক সাহেব বলল, আপনার যেমন ভুল হয়েছে ওই ছেলেটারও ভুল হয়েছে, কিন্তু আপনি জেনে বুঝে করছেন, আর এই ছেলেটা নিজের পেটের দায়ে করছে। শুনেন, আমার দোকানে আপনারা সবাই কাজ করেন, আমি কি আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি আমার ট্যাক্স লাগবে কিংবা আমার এত টাকা চাই? লোকটা মাথা নাড়াই বলল, না স্যার। তার মানে অরিজিনাল দোকানের মালিক হলো উনি? শুধু একটা না, মনে হচ্ছে অনেকগুলো দোকানের মালিক। আসলে কে এই শফিক সাহেব আপনারা গল্পে বুঝতে পারবেন। চলুন আবার সামনে বাড়াই। শফিক সাহেব স্বামীর হাত ধরে টেনে তুললো আর বলল, বাবা চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্বামী বলল, না আমি ঠিক হয়ে যাব, আপনি চিন্তা করবেন না, তুমি দেখি বড়দের মুখে মুখে কথা বলো। শফিক সাহেবের এই কথাই স্বামী অনেকটাই চুপসে যায় আর বলল, আসলে চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নেই স্যার। শফিক সাহেব বলল, তোমাকে টাকার কথা বলছি, তুমি চলো আমার সাথে। এই বলে শফিক সাহেব একজনকে বলল, ড্রাইভার গাড়ি বের করো। ড্রাইভার বলল, আচ্ছা স্যার। বলে সে চলে গেল গাড়ি আনতে। দেখলাম কালো রঙের একটা গাড়ি নিয়ে আমাদের সামনে আসলো। আমরা দুইজন গাড়িতে বসে পড়লাম। হঠাৎ যেন চোখটা বুজে আসছে, মাথাটা অনেকটাই ব্যথা করছে। আর হ্যাঁ, আপনার পুরো গল্পটা ইউটিউবে পেয়ে যাবেন, লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া আছে, নাম হলো সাইমন অলওয়েজ অন ফায়ার। তোর বেশি দেরি না করে চলো গল্পটা আবার কন্টিনিউ করি। মাথাটা কেমন জানি ঝিমাচ্ছে, মনে হচ্ছে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। তখনই শফিক সাহেব বলল, তোমার নাম কি? আমি যেন কিছু বলতেই পারছি না, তিনি হয়তো কিছুটা বুঝতে পারছে। আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, চোখ খোলা রাখো, তুমি চোখ খোলা রাখো, একদম চোখ বুঝবে না। আমি অনেকটাই চেষ্টা করছি কিন্তু আর পারলাম না, সব যেন অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুলি তখন আমি দেখতে পাই যে আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার চোখ খোলা দেখে মেয়েটা বলতে লাগলো, আপু এই ছেলেটার চোখ খুলেছে। তখন দেখলাম শফিক সাহেব সাথে অনেক লোকজন। শফিক সাহেব আমার কাছে এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, বাবা এখন তুমি কেমন আছো? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটাই ভালো আছি। শফিক সাহেব বলল, তাহলে তোমার বাসা কোথায় আর তোমার বাবা মায়ের নাম কি? আমি একটু ভাব ধরে বললাম, আমার কিছু মনে পড়ছে না। ডাক্তার কিছু বলতে যাবে, তার আগে আমি তাকে চোখের ইশারায় চুপ করিয়ে দিলাম। ডাক্তার আমার ইঙ্গিত পেয়ে বলতে লাগলো, রোগীর আগে সমস্ত স্মৃতি সে ভুলে গেছে। তখন শফিক সাহেব বলল, আচ্ছা তোমার নাম কি? আমি বললাম, জানি না স্যার, কিন্তু আমি এখানে কেন, আমাকে কে নিয়ে এসেছে? শফিক সাহেব বলল, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আর ডাক্তার সাহেবকে উদ্দেশ্য করে বলল, আর কতদিন লাগবে অসুস্থ হতে? ডাক্তার বলল, আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। তখন শফিক সাহেব বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে তাদের বাসায় নিয়ে যায়। এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ তাই আমি বুঝতে পারছি না। আর ওইদিকে মেঘলা মনে মনে বলতে লাগলো, স্বামী ফিরে এসো তুমি, আমার না অনেকটা একা একা লাগছে। আমি জেনে বুঝে এই কাজটা করতে চাইনি। আমি ভেবেছিলাম এই কাজটা করলে আমি তোমাকে আপন করে পাবো, নিজের করে পাবো, কিন্তু দেখো কি করতে গিয়ে কি হয়ে গেল। আমি তোমাকে কখনো হারাতে চাইনি, আমি সবাইকে সব সত্যটা খুলে বলবো। প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো স্বামী। এসব বলছে আর কান্না করছে। কিন্তু ওই দিন যখন আমি সবার সামনে বলছিলাম আমি নির্দোষ, আমি কোনো কিছু করিনি, সবকিছু সাজানো, কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না। মেঘলা তো দূরের মানুষ, নিজের ভালোবাসার মানুষ নিলাম, সেই তো আমাকে অবিশ্বাস করলো। আমাকে যখন বদ্ধ একটা করে আটকে রাখা হয়েছিল তখন নীলা আমার নাম্বারে কল করে। আমি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, স্বামী আমি তোমার কাছ থেকে এগুলা আশা করি নাই। আমি বললাম, কি হয়েছে? আমি আবার কি করলাম?
তখন নীলা যা বললো তা শুনে আমি আকাশ থেকে বললাম। নীলা বলতে লাগলো, আমার কিসের কমতি ছিল যার জন্য তুমি মেঘলার সাথে? ছি, আমার বলতে লজ্জা হচ্ছে স্বামী। আমি ভেবেছিলাম তুমি আর 10টা ছেলের মতো না, অনেকটাই সাধারণ, কিন্তু তুমি আমার সাথে এই কাজটা করলাম। আমি বললাম, প্লিজ আমাকে বিশ্বাস করো, সবকিছু সাজানো এটা মেঘলার একটা চাল। নীলা বলল, আমাকে তুমি আদা পড়া দিতে আইসো না। ছি স্বামী, আমি ভাবতে পারি নাই যে তুমি এতটা খারাপ। আর হে শুনো, আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, প্লিজ বিশ্বাস করো। কিন্তু আমার কথা শোনার আগেই নীলা ফোনটা কেটে দেই। এসব ভাবছি আর কান্না করছি, তখনই শফিক সাহেবের ধাক্কায় হুঁশ ফিরলো আমার। এই উমর, তুমি কান্না করছো কেন? উমর নামটা শুনে আমি এদিক ওদিক তাকালাম আর বলতে লাগলাম, উমরটা আবার কে? তখন শফিক সাহেবের কথাই বুঝতে পারলাম উনি আমাকে নতুন নাম দিয়েছেন। উনি আমাকে বলতে লাগলো, আজ থেকে আমি তোমাকে উমর বলেই ডাকবো। আমি বললাম, আচ্ছা আপনি আমার কি হন? তখন শফিক সাহেব বলল, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। তারপর শফিক সাহেব আমাকে তার সাথে করে তার পাশেই নিয়ে যায়। বাড়িটা অনেক বড়, গার্ডেনে অনেক ধরনের ফুল গাছ, মন মুগ্ধকর একটা দৃশ্য যা দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। কিন্তু বুকের ভিতরে থাকা কষ্টগুলো যেন আমাকে করে করে খাচ্ছে। কোনোভাবে বলতে পারছি না সেই পুরনো স্মৃতিগুলো। বর্তমানে পড়ছে আব্বু আর আম্মুকে, তারা কি করে আমাকে এতটা পর করে দিল। একবারও বোঝার চেষ্টা করলো না যে আমি নির্দোষ। আর ভাইয়ার কথা কি বলবো, ভাইয়া তো আমাকে চিনে আর আমাকে বিশ্বাসও করত। আমরা দুই ভাই না, একজন ভালো বন্ধুও বলতে পারেন, কিন্তু সেই ভাই আমার গায়ে হাত তুলছে। এসব ভেবে চোখ দিয়ে আবারও পানি পড়ছে। তখন পিছে থেকে একটা মেয়ে বলল, এই ভাইয়া তুমি কান্না করছো কেন? আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। শফিক সাহেব মেয়েটাকে দেখিয়ে বলল, ও হচ্ছে আমার মেয়ে, নাম নুসরাত, তোমার ছোট বোন। আমি বললাম, আচ্ছা। আমি বললাম, এই তো নুসরাত, কিছু নাম চোখে যেন কি পড়ছে। তখন নুসরাত বলল, না ভাইয়া, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি কিছু একটা ভেবে কান্না করতেছ। আমি বললাম, তেমন কিছু না। তখন শফিক সাহেব বলল, আরে এগুলা বাদ দে, এখন ছেলেটা কত ঝাড়নি করে আসছেন, এমনিতেই ওর অবস্থা অনেকটাই খারাপ। আগে ওকে বাসার ভিতরে ঢুকতে দে, তারপর না হয় বিচার করিস। তোদের ভাই বোনের বিষয়ে আমি যাব না। এই বলে তিনি হাসতে লাগলেন। বাসার ভিতরে ঢুকতেই একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, বাবা কেমন আছো তুমি? আমি তার দিকে হা করে তাকিয়ে আছি। উনি কি পাগল? চেনা নাই জানা নেই একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরছে। আমি কিছু বলতে যাব তার আগে শফিক সাহেব বলতে লাগলো, আসলে উনি হচ্ছে তোমার আন্টি, আমার স্ত্রী আর নুসরাতের আম্মু। আমি বললাম, আচ্ছা তাহলে এই ব্যাপার। আমি বললাম, জি আন্টি, অনেকটাই ভালো আছি, আপনি ভালো আছেন? তখন আন্টি বলতে লাগলো, ছেলে বাসায় ফিরছে, মা কি ভালো না থেকে পারে? আসলে তারা অনেকটাই মিশুক, একদিনে আমাকে আপন করে নিয়েছে, তাও আবার এতটা ভাবতেই পারছি না। আমার মনে হচ্ছে শফিক সাহেব আমার বিষয়ে আগেও তাদেরকে বলছে। আমাকে দেখিয়ে দিয়ে নুসরাতকে বলতে লাগলো, নুসরাত তোর ভাইকে উপরের রুমটা দেখিয়ে দে। নুসরাত আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা অনেকটাই পরিপাটি আর সুন্দর করে সাজানো, কিন্তু এখানে তো আমার ছবি, আর এটা তো আমি তুলি নাই। তাহলে এই ছেলেকে হুবহুব আমার মতো দেখতে। স্বামী এসব ভাবছে। ঠিক তখন নুসরাত রুমে প্রবেশ করে আর বলতে থাকে, ওমর ভাইয়া কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? এই নু জামা কাপড়, গোসল করে আসো, আর এই আলমারিতে তোমার যাবতীয় যা যা আছে সব পেয়ে যাবে। তখন আমি নুসরাতকে ডাক দিলাম আর বলতে লাগলাম, আচ্ছা নুসরাত, দেওয়ালে যে ছবিটা সেটা কার? হুবহুব আমার মতো দেখতে। ছবিটার দিকে তাকিয়ে দেখলাম নুসরাত কান্না করে দিল আর বলতে লাগলো, এটা হলো আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই। আমি বললাম, তাহলে উনি কোথায়? ওনাকে ডাক দেও, ওনার সাথে একটু কথা বলি, একা একা বোরিং লাগছে। নুসরাত বলল, ভাইয়াকে ডাক দিলে আর শুনবে না। আমি বললাম, মানে? নুসরাত বলল, ভাইয়া আর এই পৃথিবীতে নেই, চলে গেছে আমাদেরকে ছেড়ে ওই বহু দূরে। তুমি জানো আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো, আমার ভালো মন্দর খেয়াল রাখতো। সবাই যেন আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে হিংসায় মরতো। কিন্তু আজ আমার ভাইয়া কোথায়? আমি বললাম, চিন্তা করিস না, আমি তোর ভাই না। যদি আমি তোর ভাই হই তাহলে এখন কান্না থামাবি। কথা বলতে দেরি হলো, কিন্তু আর কান্না থামাতে দেরি হলো না। আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমাকে আগের মতো ভালোবাসা দিবা? আমি বললাম, হ্যাঁ লক্ষ্মী বোন আমার, মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছি, কি নিষ্পাপ চেহারা। ঠিক তখন রুমে আঙ্কেল প্রবেশ করে। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলতে লাগলো, ওমর কেমন আছো? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, অনেকটাই ভালো। তখন আঙ্কেল দেখলাম দেওয়ালের ছবিটার দিকে একবার তাকাচ্ছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর অনবরত কান্না করছে।
আমি বললাম, কি হলো আঙ্কেল, হঠাৎ কেন এসে কান্না করতেছেন? তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, জানো, তোমাকে আমার ছেলের মতো দেখতে বড্ড মনে পড়ছে আজ উমরকে। উমর যদি বেঁচে থাকতো তাহলে ও কতটা খুশি হতো যে ওর মতো দেখতে কেউ একজন তার রুমেই থাকবে। উমরের ছবির মধ্যে হাত বুলিয়ে কিছু কথা বললো, যা শুনে বুঝতে পারলাম যে উমরকে কেউ গুণ করছে। কথাগুলো এরকম ছিল, ছাড়বো না বাবা, আমি কাউকেই ছাড়বো না, সবাইকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবই, আমি সবাইকে মারবো, একটু আমার হাত থেকে রক্ষা পাবে না। এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি তার পাশে দাঁড়ালাম আর বলতে লাগলাম, কে ওকে হত্যা করছে, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। তখন শফিক আঙ্কেল যেন কেঁপে উঠল আর বলতে লাগলো, না বাবা, আমি এক ছেলেকে হারিয়েছি, আরেক ছেলেকে আমি হারাতে চাই না। আমি বললাম, প্লিজ আঙ্কেল, আমাকে শুধু একবার তাদের নামটা বলুন। আঙ্কেল বলল, না, আমি সেটা কখনোই বলতে পারবো না, আমি চাই না আমার উমরকে আবার হারাতেন। আমি তখন বলতে লাগলাম, যদি আপনি আমাকে আপনার ছেলে মনে করেন তাহলে আপনি আমাকে অবশ্যই বলবেন তার সাথে কি হয়েছিল। তখন আঙ্কেল বলতে লাগলো, তাহলে শুনো, উমর আমাদের নিঃসন্তান না, ওর বয়স যখন 1 থেকে 1.5 মাসের কাছাকাছি তখন আমরা তাকে দত্তক নেই, তারপর থেকে লালন পালন করি আর মানুষের মতো মানুষ, কারণ আমাদের শখ ছিল একটা ছেলে সন্তান। আর উমর আমাদের জীবনে আসার পর থেকে আমার একমাত্র ছেলে সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছি, আমি আর কোনো ছেলে সন্তান নেইনি। আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। একদিন যখন উমর অফিস শেষ করে নুসরাতের কলেজে গিয়েছিল নুসরাতকে রিসিভ করার জন্য, তখন উমর গিয়ে সেখানে দেখতে পাই যে কয়েকটা ছেলে এসে নুসরাতকে ডিস্টার্ব করতেছে। এসব অবস্থা কোনো ভাই সহ্য করতে পারবে না। উমর তখন তার বোন নুসরাতের কাছে যায় আর সেখানে গিয়ে ছেলেদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, কত বড় বাপের পেটা হইছস, আমি উমর দেখমু, পারলে আমার বোনের গায়ে কেউ হাত দিয়ে দেখা। তখন একটা ছেলে এগিয়ে আসতেই উমর এরোপেতারি তাকে মারতে থাকে, যা দেখে বাকি সবগুলাই পালিয়ে যায়, একমাত্র বোন বলে কথা। কিভাবে ছাড় দেবে ওই পাঁচি লোকদের? উমরের মাথা যেন একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। উমর অনেকটাই সাইকো আর অনেকটাই দরদি। গরিবের ভালো সে সবসময় করতে চায়, কিন্তু অন্যের ক্ষতি কখনো করবে না। অনেকটাই শান্ত স্বভাবের ছেলে ছিল উমর। একদিন রাতে যখন অফিস থেকে বাসায় ফিরছিল, ঠিক তখন 12টার কাছাকাছি আমি তখন তার নাম্বারে একটা কল করি আর বলতে থাকি, বাবা, আসার সময় আব্বুর অফিস থেকে ফাইলটা নিয়ে আসিস, আমি আনতে ভুলে গেছি। উমর বলল, আচ্ছা। মাঝ রাস্তা থেকে আবারও গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে 1টা বেজে গেছে। ফাইল নিয়ে যখন ফিরবে ঠিক তখন দেখতে পেল সাদা কাপড় পরা কিছু লোক একটা বুরকা পরিহিত মেয়েকে ডিস্টার্ব করতেছে। উমরের মাথায় তখন এটা আসলো না, এত রাতে নারী কোথা থেকে আসবেন। উমর আর 7-5 না ভেবে গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতেই প্রথম একটা গুলি তার বুকে এসে লাগে। উমর কিছু বোঝার আগেই একে একে লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে আর সেখানেই উমর প্রাণ হারায়। এসব বলে শফিক আঙ্কেল কান্না করতে লাগলো। আমি আঙ্কেলকে বর্ষা দিয়ে বলতে লাগলাম, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি সবাইকে খুঁজে বের করব। আর নুসরাত, আমি কালকে তোমার সাথে তোমার কলেজে যাব, আমি দেখতে চাই ওরা কারা। নুসরাত বলল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তখন শফিক আঙ্কেল বলতে লাগলো, না বাবা, এখন যাওয়ার দরকার নাই, সবে মাত্র তুমি বাসায় আসছো, আর কয়টা দিন যাক, তারপর না হয় আমি তোমাকে নিজেই তাদেরকে দেখিয়ে দেব। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। আচ্ছা বাবা, এখন তুমি ফেয়ে নাও আর একটু বিশ্রাম করো, না হলে তোমার শরীর খারাপ হবে। তারপর আর কি করার, আঙ্কেল আর নুসরাত চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, গোসল করে শুয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছি। আর অন্যদিকে নীলা শাওনের কাছ থেকে সবকিছু জানতে পারে। শাওন হলো আমার একমাত্র বন্ধু। আমি শাওনকে সবকিছু বলছিলাম, শাওনও সবকিছু শুনে কান্না করে দিছিল। নীলা শাওনের কাছ থেকে সত্যিটা জানার পরে ও কান্না করতে শুরু করলো আর শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাওন ভাইয়া, আমি কি করলাম? আমি জেনে বুঝে নিজের ভালোবাসার মানুষটাকে এত অত্যাচার করলাম, তার একটা কথা আমি বিশ্বাস করলাম না। আমি মরে যাব, আমি এ জীবন রাখবো না। শাওন বলল, তুমি থামো, পাগলামো করো না, ওর বাসা থেকে ওকে খোঁজা হচ্ছে, যখন ওকে পাবে তখন আমি না হয় তোমাকে বলবো। নীলা বলল, আচ্ছা ভাইয়া। নীলা এই বলে কান্না করতে শুরু করলো। শাওন চলে যায় কলেজ থেকে। নীলা কলেজের বট গাছের নিচে বসে কান্না করছে আর নিজেকে দোষারোপ করছে। অন্যদিকে নেহা, ভাইয়া কই তুই? আমার কোনো কিছু ভালো লাগছে না।
তুই না বললি আমার সাথে যোগাযোগ করবি, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই। ভাইয়া তুই কেমন আছিস? আর এদিকে আমি ভাবতে লাগলাম অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। কখন যে দুইটা চোখ লেগে গেছে তা বুঝতে পারি নাই। একটু পর দেখি নুসরাত এসে আমাকে ডাকতে লাগলো, ভাইয়া এই ভাইয়া উঠো। আমি বললাম, যা তো নেহা, আমি ঘুমাবো, আম্মুকে বলে দে আমি এখন খাবো না। আমার মুখে নেহা নামটা শুনে নুসরাত অনেকটাই অবাক হই আর আমাকে ডাকতে থাকে, আমি নুসরাত, নেহা না। তখন আমি বলতে লাগলাম, এই কে কে আমার রুমে, কে তুমি? তখন উঠে দেখি নুসরাত। আমি বললাম, কিরে নুসরাত কেমন আছিস? আর আমার রুমে আম্মু তোমাকে খাবারের জন্য ডাকছে। আমি বললাম, আচ্ছা তুই যা, আমি আসতেছি। নুসরাত বলল, না আগে বলো নেহা কেন? আমি বললাম, আমি তো কোনো নেহাকে চিনি না, এইমাত্র তুমি নেহা নেহা বলে চিৎকার করছো, আমি তা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি বললাম, কেউ না। মনে মনে আবার ভয় হতে লাগলো, ও যদি আবার শফিক আঙ্কেলকে সবকিছু খুলে বলে দেয়, তারপর তো ওনারা আমাকে অবিশ্বাস করবে। না, আমি বরং নুসরাতকে সবকিছু খুলে বলি। নুসরাত, আমি তোকে কিছু কথা বলতে চাই। নুসরাত বলল, আচ্ছা ভাইয়া তুমি বলো। আমি বললাম, আমার মাথায় ছুঁয়ে কথা দে, তুই কাউকে বলবি না। নুসরাত বলল, আচ্ছা ভাইয়া আমি কাউকে বলবো না। তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমি নুসরাতকে খুলে বলতে লাগলাম। আমার সাথে কি হয়েছে তা নুসরাত শোনার পর ও কান্না করে দিয়েছে। আর নুসরাত বলতে লাগলো, ভাইয়া মানুষ এতটা স্বার্থপর কেমনে হতে পারে? বুঝলাম মেঘলা আপু তোমাকে ভালোবাসে, তাই বলে কি তোমার সাথে এরকম কোনো কিছু করবে? সেই লজ্জা হই, এসব মেয়ের জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারি না। নুসরাত কান্না করতেছে আর আমিও এদিকে কান্না করতেছি। আমার কান্না দেখে নুসরাত বলতে লাগলো, ভাইয়া তুমি কান্না কইরো না, প্লিজ তুমি কান্না কইরো না। আমি বললাম, নুসরাত কাউকে বলিস না প্লিজ। নুসরাত বলল, তুমি কি তোমার বোনকে এই বিশ্বাস করলে আমি মরে যাব, তারপরও কাউকে বলবো না? কাউকে বলতে হবে না, আমি সবকিছু শুনে ফেলছি। ঠিক তখন দরজার পিছ থেকে বের হয়ে এলো শফিক আঙ্কেল, যাকে দেখে আমি বড় ধরনের একটা শট খেলাম। আমি বলতে লাগলাম, আঙ্কেল আপনি এখানে? আমি উঠতে যাব, তখন আঙ্কেল বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। আর হ্যাঁ, তুই কি আমাকে বোকা ভাবছিস? আমি তো চেহারা দেখে সবকিছু বুঝতে পারছি। আর তুই যে ডাক্তারকে ইশারা দিয়ে বলছিস সে কে জানিস? আমি মাথা নিচু করে বললাম, না। শফিক আঙ্কেল বলল, উনি হচ্ছে আমার বন্ধু। আমার লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে, এ আমি কি ভুল করলাম? তার মানে কি শফিক আঙ্কেল এখন আমাকে বাসা থেকে বের করে দেবে? জেনে বুঝে আমি তাদেরকে ধোঁকা দিয়েছি, তারা কখনো আমাকে ক্ষমা করবে না, তা আমি খুব বেশ ভালোই বুঝতে পারছি। এই আমি কি করলাম? জেনে বুঝে তাদেরকে এত বড় একটা মিথ্যা? না না, এটা আমি কখনোই করতে পারি না। আমি তাদের কাছে এখনই মাপ চাব, আমি কিছু বলতে যাব, তার আগে শফিক আঙ্কেল আমাকে বলে উঠল, ওমর শুনো, আশা করি তুমি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাবে না, সব সত্যিটা আমাকে খুলে বলো। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কখনো মিথ্যাকে প্রশ্রয় দিই না, আশা করি সব সত্যটা আমাকে খুলে বলবা। তখন আমি শফিক আঙ্কেলকে সবকিছু খুলে বললাম, কেন আমি আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে গোপন করছি, কেন আমি আজকে এত অবহেলিত। এ টু জেড আমি তাকে খুলে বললাম, কারণ আমি আমার পরিচয় দিতে চাই না কাউকে, আমি বাঁচতে চাই না তাদের দেওয়া পরিচয় দিয়ে, আমি নতুন করে বাঁচতে চাই আঙ্কেল। জানি আমার কথাই আপনারা কষ্ট পেয়েছেন, বিশ্বাস করেন আঙ্কেল, তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না। আঙ্কেল বলল, বোকা ছেলে, বাপ কখনো ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে, এসব কি তুই শুনছিস? আর তুই কি আঙ্কেল আঙ্কেল বলছিস? তুই আমার ছেলে উমর, আজ থেকে তুই আমাকে আব্বু বলে রাখবি। আমার চোখ দিয়ে যেন পানি পড়ছে, একদিনে এতটা বিশ্বাস করতে পারে একজনকে, তা আমি কখনো ভাবতে পারিনি। আমি তখন যেই না বলতে যাব, একদিনে আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন, তখন আঙ্কেল বলল, তুমি 1 সপ্তাহ হসপিটালে অজ্ঞান ছিলাম, আর তুমি কিনা বলছো একদিন। জানো তোমার আন্টি প্রতিদিন তোমার মাথার পাশে বসে কান্না করছে আর বলছে, বাবা উমর তুই চোখ খুল, দেখ তোর মা তোর পাশে বসে আছে। আসলে সন্তান হারানোর বেদনা একমাত্র মাই বুঝতে পারে, কিন্তু সেখানে আমার মা আমাকে বিশ্বাস করেনি, আমার এক বন্ধু কথাও তার কানে যায়নি, তার সামনে আমাকে এত মারলো, তারপর তার চোখ দিয়ে এক ফুটো পানি বের হলো না। কিন্তু আজকে তো দিব্যি আমার সামনে বসে আছে আর কান্না করছে। নেহা বলল, ভাইয়া বাসে করে কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, রাজশাহীতে, একটু কাজ আছে বুঝলি। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তোর ভাই এখন আর বেকার নেই, তোর ভাই নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেটা পরিচালনা করার জন্যই রাজশাহীতে যাওয়া হচ্ছে। তখন নেহা বলল, কি বলো ভাইয়া, আমরাও তো রাজশাহীতে যাচ্ছি, আব্বার নাকি কোন স্যারের সাথে মিটিং করতে হবে, উনার নাম শুনছি উমর, মিস্টার উমর। আমি মনে মনে একটা তাচ্ছেলি ঘাসি দিলাম, তার মানে এতদিনে ভাগে পাইছি, এবার বুঝাবো বাছারা কতদিনে কত চাল।
এবার না হয় বর্তমান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিভাবে নিজেকে তৈরি করলাম, এত বড় একটা কোম্পানির মালিক হলাম। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল এসব বলতে আর কান্না করতে। ঠিক তখন আমি আঙ্কেলের মাথায় হাত দিয়ে বললাম, বাবা উঠো, একদম কান্না করবা না। আমার মুখে বাবা ডাকটা শুনে উনি যেন কেঁদে একেবারে দিশেহারা হয়ে গেছে। উনি পাগলের মতো হয়ে গিয়ে বলতে লাগলো, বাবা তুই আমাকে আরেকটা বার বাপ বলে ডাক না। আমি তাকে বলতে লাগলাম, হ্যাঁ আব্বু, আজ থেকে আমি তোমাকে আব্বু বলে ডাকবো। আর হ্যাঁ, তুমি আমাকে উমর, তোমার ছেলেই মনে করবা। আশা করি আব্বু আপনি আমাকে পর করে দেবেন না। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বুকা ছেলে, বাপ কখনো ছেলেকে পর করে দেই? ঠিক তখন উনি ডাকতে লাগলো, সালমা, ওই সালমা, কই তুমি, এদিকে আসো, দেখো উমর, উমর তোমাকে ডাকছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে আপনাদেরকে বিরক্ত করছি। আমি চাই এই ভিডিওতে আপনারা 5000 কপি লিংক কমপ্লিট করে দেন। তো আর বেশি দেরি না করে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। আন্টি যেন পাগলের মতো হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো আর আমার পাশে এসে বলতে লাগলো, বাবা তোমার কিছু চাই, কি খাবা তুমি? ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি উমরকে অনেক ভালোবাসতেন। আমি বললাম, মা তুমি কেমন আছো? তখন উনি যেন কান্না করতে করতে শেষ, কারণ এতদিন পর তার সন্তানকে নিজ চোখে দেখছেন। সন্তান হারানোর কষ্ট একটা মাই বুঝতে পারে। মায়ের চোখের কান্নার পানি যেন আর থামতে না। আমি বললাম, মা আমি তোমাকে বলছি তুমি কান্না করবা না। তখন আম্মু বলল, কই পাগল, আমি কান্না করছি, চোখে যেন কি পড়ছে। মা আমাকে বুকে জড়িয়ে নিল আর হাওমাও করে কান্না করতে লাগলো, কই চলে গেছিলি আমাকে ছেড়ে? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না, একদম বাঁচি না তোকে ছাড়া। বাবা মার আমাকে ছেড়ে কোথাও যাস না, তোর মাটা যে মরে যাবে। এসব বলছে আর কান্না করছে। আমি বললাম, আম্মু আমার না অনেকটাই ক্ষুধা লাগছে, প্লিজ কান্না করো না, আমি কিছু খাবো। তখন আম্মু বলতে লাগলো, বাবা আসো, আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত, খাবারের প্লেটে কিছু তরকারি দিয়ে এখানে নিয়ে আয়, আমার ছেলেকে আমি নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত হাত দিয়ে চোখের পানি মুছে ডাইনিং টেবিল থেকে খাবার নিয়ে এসে আম্মুর হাতে দিল। তারপর চলে গেল পানি আনার জন্য। আমি এখনো হাটে শুয়ে আছি। আমি হাট থেকে উঠতেই যেন আম্মু আমাকে একটা পাখির ছায়ের মতো শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে আমি ছাড়া পেলে উড়ে যাব। আসলে মায়ের ভালোবাসা বোঝা যায় না, কিন্তু আমার মা আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করেনি। কেন জানি এসব অতীত আমি ভুলতে পারছি না। যতই চেষ্টা করছি ভোলার জন্য, ততই মনে পড়ছে অতীতের সব স্মৃতি। অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। ঠিক তখন আব্বু বলতে লাগলো, আব্বু মানে শফিক চাচা, আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওমর তুমি কান্না করছো কেন? মনে হচ্ছে তুমি আমাদেরকে এখনো আপন করে নিতে পারোনি। যদি আপন করে নিতে তাহলে কখনো কান্না করতে না। আমি বললাম, না আব্বু, চোখে যেন কি পড়ছে। তখন আম্মু বলতে লাগলো, বাবা একটু বাহির থেকে ঘুরে আসো, আর তুমি ওকে নিয়ে যাও বাড়ির চারিপাশটা সহকারে, বাজারের মাঠঘাট সবকিছু ওকে দেখিয়ে নিয়ে আসবে। উত্তরে আব্বু বলল, আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। তখন নুসরাত এসে বলতে লাগলো, ভাইয়া রেডি হয়ে নাও, আব্বু তোমাকে ডাকছে, তোমাকে নিয়ে নাকি কোথায় যাবে? আমি বললাম আচ্ছা। তারপরে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলতে লাগলো, বাহ আজকে আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে। আম্মু মুচকি আসলো। তারপর আর কোনো কিছু না বলে আমরা বাসা থেকে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসলাম। রাতে শুয়ে আছি। তখন নুসরাত আমার রুমে এসে আমাকে খাবারের জন্য ডাকলো। আমিও খাবার খাওয়ার জন্য নিচে গেলাম। খাবার টেবিলে বসে আছি আর খাবার খাচ্ছি। তখন আব্বু বলতে লাগলো, তা এখন তুমি কি করতে চাও? আমি বললাম, প্রথমত আমি নুসরাতের কলেজে ভর্তি হব, উমরের হত্যাকারীদেরকে খুঁজে বের করব, আর একে একে সবাইকে আমি শেষ করব। আপু তখন একটু ঘাবড়ে গেল আর বলতে লাগলো, আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি বললাম, চিন্তা করে না লক্ষ্মী আব্বু, আমার কোনো কিছুই হবে না। আম্মু বলল, তবুও একটু ভেবে দেখলে হই না? আমি বললাম, এটাই আমার শেষ কথা। তারপর খাবার শেষ করে রুমে চলে গেলাম। হালকা ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমাকে একটু ঘুমাতে হবে, কারণ কালকে সকালে কলেজে যেতে হবে। অনেকবার ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারছি না। কিভাবে ঘুমাতে পারবো? একটা মানুষের সাথে এত কিছু ঘটে গেছে, সে কিভাবে ঘুমাতে পারবে? অতীত যেন খুব করে মনে পড়ছে। চোখ দিয়ে ওদের দ্বারাই পানি পড়তে শুরু করে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তাই ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম।
খাবার খেয়ে নুসরাতের সঙ্গে বের হতে যাব, ঠিক তখন আব্বু বলতে লাগলো, আমি তোমার প্রিন্সিপালের সাথে কথা বলেছি, সার্টিফিকেট নিয়ে কোনো ঝামেলা হবে না। আমি বললাম ধন্যবাদ আব্বু। বিলিয়ন মার্কে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হলাম আর মনে মনে বলতে লাগলাম, বাচ্চারা এবার তোদেরকে কে বাঁচাবে? সহজ সরল ভাইটা আমার উমর, তোরা তাকে বাঁচতে দিলি না, এখন তোদের পালা, একে একে সব এটাকে শেষ করে দেব। এখন বর্তমানে কলেজের সামনে দাঁড়িয়ে আছি, কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে রেগিং করছে। থাক বাবা, এসবে পা না বাড়াই, মানে এখান থেকে কেটে পড়তে হবে। কিন্তু তাদের থেকে একটা মেয়ের চোখে যেন কিছু আসছে, অদ্ভুত একটা মায়া কাজ করছে। কিন্তু মেয়েটার বিড়াল মার্কা মারার স্টাইল দেখে একটু ভয় পেলাম। না বাবা, এসব বজ্জাত মেয়ের পাল্লাই পড়া যাবে না। ঠিক তখন নুসরাত বলতে লাগলো, ভাইয়া ওইদিকে প্রিন্সিপালের অফিস। আমি বললাম আচ্ছা ধন্যবাদ, তুই এখন তোর ক্লাসরুমে যা, আমি এদিকটা সামলাই যাচ্ছি। এই বলে আমি প্রিন্সিপালের অফিসে চলে গেলাম। আমি গিয়ে বলতে লাগলাম, স্যার আমি কি আসতে পারি? স্যার বলল, হ্যাঁ আসেন। আমি ভিতরে গিয়ে থমকে গেলাম, আমি কাকে দেখছি? এ যে রেদওয়ান, আমার ছোটকালের বন্ধু। আমাকে দেখে বলতে লাগলো, আরে সামি তুই এখানে? আমি বললাম সরি, আমি সামি না, আমি হলাম উমর। রেদওয়ান বলতে লাগলো, শালা ফাজলামু করার একটা লিমিট আছে, আমি কখনো আমার বন্ধুকে বলতে পারবো না। তখন আমি রেদওয়ানের কানে দুইটা লাগালাম আর বলতে লাগলাম, শালা এত বছর ধরে আমাকে ভুলেছিলি, একবারও আমার কথা মনে করলি না। রেদওয়ান বলল, কি হচ্ছে সামি, আমি কিন্তু এখানে প্রিন্সিপাল, আমার একটা মান-ইজ্জত আছে দোস্ত। আমি বললাম, রাখ তোর মান-ইজ্জত হারামজাদা, তোর গার্লফ্রেন্ড নীলিমার কি অবস্থা? তখন রেদওয়ান বলতে লাগলো, নীলিমার পরে তো সাদিয়া, নাদিয়া, মিমসুহ আর অনেক মেয়ে আমার জীবনে আসছে। আমি বললাম, তোর লুচ্চামি অভ্যাসটা গেল না রে রেদওয়ান, ভালো হয়েছে। আচ্ছা সাজিদ কেমন আছে? রেদওয়ান বলল, হ্যাঁ ভালোই আছে, আসে এই কলেজেই আছে, আমার পিয়ন হিসেবে কাজ করছে। আমি বললাম, কি বলিস এসব, বন্ধু বর্তমানে পিয়ন? রেদওয়ান বলল, মুরে, ওর জন্য এটাই যথেষ্ট। আমি বললাম, তাহলে আমি তো তোর ছাত্র হয়ে গেলাম। রেদওয়ান বলল, ছাত্র হলো তো তুই এক প্রকার আমার গুরু। আমি বললাম, বেঁচে থাকো বর্ষ। আচ্ছা অনেক ফাজলামো হয়েছে। তো রেদওয়ান, আমি কি আজ থেকে তোর কলেজে ভর্তি হতে পারি? রেদওয়ান বলল, এসব আবার বলতে? আমি বললাম, তাও তোর থেকে তো পারমিশন নেওয়া লাগে। রেদওয়ান বলল, এসব বাদ দে, শফিক আঙ্কেল আমাকে সবকিছু খুলে বলেছে, তুই চিন্তা করিস না, আমিও তোর সাথে আছি, ওদের কেউ পার পাবে না। আমি বললাম, আচ্ছা বন্ধু, তোর সাথে থাকলে তো দুনিয়া জয় করতে পারবো। তারপর আর কি করার, ভর্তির ফর্ম ফিল আপ করে রেদওয়ান আমাকে নিয়ে গেল ক্লাসরুমে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও হচ্ছে উমর, আজ থেকে তোমাদের সাথেই পড়বে, তোমরা একে একে সবাই পরিচয় হয়ে নেবে, ও খুব ভালো ছেলে। সবাই বলতে লাগলো, ওকে স্যার। তারপর রেদওয়ান একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আমি গিয়ে লাস্টের বেঞ্চে বসে পড়লাম। আমি পাশে তাকাতেই দেখতে পাই, কাম সারছে ভাই, ওই যে বিলেন মার্কার সেই মেয়েটা আমার সামনের বেঞ্চে বসে আছে। যদি আমাকে কিছু বলে তাহলে তো আমি শেষ। চুপচাপ ক্লাস করতে থাকি। একে একে সবার পরিচয় দেওয়া হলো। মেয়েটার নাম জানতে পারলাম, মেয়েটার নাম হচ্ছে ঈশা, আর আমার বর্তমান নাম তো আপনারা সবাই জানেন, উমর। ক্লাস শেষ করে মেম বের হতেই ঈশা আমাকে বলতে লাগলো, হিরে হিরো তোর বাসা কোথায়? আমি বলতে লাগলাম, এই তো সামনের গলিতে। ঈশা বলতে লাগলো, তোকে মনে হয় এই এলাকায় নতুন দেখছি। আমি বললাম, জি না, আমি এখানে অনেক বছর ধরে থাকি, ছোট থেকে এখানেই বড় হয়েছি। ঈশা বলতে লাগলো, তুই আমার মুখে মুখে কথা বলিস, যা আমার একদম পছন্দ না। আমি বললাম, আমি আবার সুন্দর করে গুছিয়ে নেকা করে কথা বলতে পারি না আপনাদের মতো। তখন ঈশা বলল, কি আমি নেকা? আমি বললাম, আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। তখন ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই প্রথম কোন ছেলে আমাকে অপমান করছে, আজকে তুই ক্লাস থেকে বের হস, তোর একদিন কি আমার একদিন। আমি বললাম, বড়লোক বাপের দুলালি, আপনি কি করতে পারবেন আমার তা ভালো করে জানা আছে, এখন চুপচাপ এখান থেকে চলে যান, আমাকে ক্লাস করতে হবে। তোর ক্লাস আমি বের করছি। আমি ঈশার কথায় কোনো কান না দিয়ে ক্লাস করতে শুরু করলাম। ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই দেখলাম আমার সামনে ঈশা অটিস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে আমার হাসি পাচ্ছে অনেকটাই। সামান্য এইটা দিয়ে আমাকেও মারবে, যেখানে রিভলভারের গুলিও আমাকে দেখে বলতে থাকে, স্যার আমার সাইরা দেন, আমার ভুল হয়েছে। আর সেখানে সে একটা সামান্য অটিস্টিক নিয়ে আসছে। আসলে মজার বিষয়, ও হয়তো জানে না আমি কে। আমি একটু সামনে এগোতেই ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এদিকে আই। আমি বললাম, কি আর করার, একটু সামনে গেলাম। ঈশা যেই না আমাকে মারতে যাবে, ঠিক তখন সাজিদ কোথা থেকেই যেন বলতে লাগলো,
সামি হারামি কেমন আছোস তুই? তখন তার পাশে থাকা রেদওয়ান তাকে বলতে লাগলো, কি বলেছে সব? ওকে উমর বলে ডাকবি। আরে আরে উমর, কেমন আছো তুমি? রেদওয়ানের কথাই সাজিদ বলল। আমি উত্তরে বলতে লাগলাম, হ্যাঁ ভালো আছি। সাজিদ বলল, ভুলে গেলি আমায় তাই না? আমি বললাম, তোদের কি করে ভুলতে পারি? আমাদের কথা বলার স্টাইল দেখে যেন ঈশা থমকে গেছে, কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখন রেদওয়ান এসে আমার পাশে দাঁড়ালো আর বলতে লাগলো, কি রে ভাবি নাকি? আমি বললাম, শালা তুই এই কলেজের প্রিন্সিপাল, তুই কি কখনো ভালো হবি না? লোসামি অভ্যাসটা তো দেখি এখনো আছে। কলেজের ছাত্রীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। তোকে কে প্রিন্সিপালের দায়িত্বে বসিয়েছে? সে মনে হয় নিশ্চয়ই একটা পাগল। ঈশা যতই আমাদের কথা শুনছে ততই অবাক হচ্ছে। তখন রেদওয়ান বলতে লাগলো, আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, এবার মাফ করেন। তখন রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশা তোমার হাতে এটা কি? ঈশা লাঠিটা পিছনে লুকিয়ে বলতে লাগলো, জি না স্যার কিছু না। রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলো, তোমার নামে আরো বাজে কমপ্লেন আছে, আশা করি নেক্সট টাইম এগুলো করবে না, যাতে আমি তোমাকে কলেজ থেকে বের করে দিই। ঈশা বলল, আচ্ছা স্যার। আমি বললাম, এই না হলে প্রিন্সিপাল আর ওমর তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, ও হচ্ছে তোমার বোনের মতো, আশা করি ওকে বোনের নজরে দেখবা। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা কি হয়েছে, ছি ভাবতেই লজ্জা করে। আমি একটু রাগান্বিত চোখে ওর দিকে তাকাতেই ও চুপ হয়ে গেল। ঠিক তখন দেখি নুসরাত, ভাইয়া অনেক তো হলো, এবার বাসায় চলো। আমি বললাম, আচ্ছা চল। আচ্ছা রেদওয়ান আর সাজিদ তোরা থাক, পরে দেখা হবে, এখন আমি বাসায় যাব। রেদওয়ান আর সাজিদ বলল, আচ্ছা। তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেট থেকে বের হতে যাব, ঠিক তখন নুসরাত আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল, ভাই ওই ছেলেগুলো আমার উমর ভাইকে হত্যা করছে। আমি তাকিয়ে দেখি চারটা ছেলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি রেদওয়ানকে ইশারায় ডাক দিলাম। রেদওয়ান আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম, ওরা কি তোর কলেজে পড়ে? রেদওয়ান বলল, হ্যাঁ এই কলেজে পড়ে। তাহলে তুই তাদেরকে ডাক দে আর সিগারেটের অপরাধে তাদেরকে শাস্তি দে। রেদওয়ান বলল, তারা অনেক পাওয়ারফুল। আমি বললাম, তোকে যা বলছি তুই তাই করবি কিনা? রেদওয়ান বলল, আচ্ছা। এই এদিকে আই তোরা। রেদওয়ানের ডাকে তারা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার সামনে এলো আর বলতে লাগলো, কোচি প্রিন্সিপাল স্যার কি বলবেন? তখন পাশ থেকে সাজিদ বলতে লাগলো, কি বললি তুই? বড় বার বেড়েছে তোদের, এবার তোদেরকে শায়েস্তা করতে হবে। আচ্ছা এবার অফিসে আই। তখন পাশ থেকে একটা ছেলে বলতে লাগলো, যাবো না। কি করবি, মারবি? তখন আমি গাছের আড়াল থেকে বের হলাম আর বলতে লাগলাম, কান ধরে অফিসে নিয়ে যাব। আমাকে দেখে তারা থরথর করে কাঁপতে লাগলো। আর একজন তো আমাকে দেখে বলতে লাগলো, তুই মরিসনি? তার কথাই আমি ক্লিয়ার হয়ে গেলাম, তার মানে উমরকে তারাই হত্যা করছে। তখন আমি একটা ডিল মারলাম আর বলতে লাগলাম, তোরা কি ভেবেছিস সামান্য এই রিভলভারের আঘাতে তোরা এই উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি? যদি সেটা ভেবে থাকিস তাহলে তোরা বল, আজকে তোদের শুধু শাস্তি না, এই দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি এখানে তোদের জম ধরতে এসেছি। তখন তারা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে কাকে হত্যা করে এবার দেখবো। একবার না হয় বেঁচে গেলি, কিন্তু এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি একটা অট্ট হাসি দিলাম, পিছন থেকে রিভলভারটা বের করলাম, একে একে চারটাকে শুয়ে দিলাম। যা দেখে রিদওয়ান ও ইতিমধ্যে অবাক হয়ে গেল আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্বামী তুই এটা কি করছিস? তোর মাথা ঠিক আছে? আমি বললাম, আমার মাথা ঠিক আছে। তখন সাজিদ বলতে লাগলো, তুই না মাইশার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলি তুই কখনো এই রিভলভার হাতে নিবি না, তাহলে কেন তাদেরকে তুই নিজ হাতে হত্যা করলি? জানিস তো এই গুণাগুনি করার কারণেই তুই মাইশাকে হারিয়েছিস। আপনারা হয়তো সবাই অবাক হচ্ছেন, মার তো গল্পটা শুরু, শেষে অনেক মজা পাবেন। আর হ্যাঁ, এই গল্পের লেখক আমি নিজে, সাইমন। জানি না গল্পটা কেমন হইতাছে, অবশ্যই ভালো হলে কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে প্রতি ভিডিওতে একটা টার্গেট দেওয়া হয়, আপনারা আশা করি সেই টার্গেটগুলো পূরণ করবেন। তো আবারও গল্পে ফিরে যাওয়া যাক। আমি বললাম, রেদওয়ান আমি নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করছি, তুই বিশ্বাস কর আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারিনি, তাই আমি তাদেরকে নিজ হাতে হত্যা করছি। একজন মা তার ছেলেকে কত ভালোবাসে, যদি তাকে না দেখতাম আমি বুঝতে পারতাম না। তাদের সকলের চোখে মনে ছিল উমর, যে কিনা তোলে তোলে একটা এতিমখানা চালাইতো, গরিব দুঃখীদের পাশে দাঁড়াইতো। কিন্তু এই নিমহারামগুলো সেই লোকটাকে হত্যা করছে, তাই আমি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলাম। রেতন বলল, মামা পুলিশ, পালিয়ে যা তুই, আমরা এই ব্যাপারটা দেখতেছি। আমি বললাম, তারা আমার কোনো কিছুই করতে পারবে না। ঠিক তখন পকেট থেকে একটা মাস্ক বের করলাম আর নিজেকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। তখন পুলিশ এসে রেদওয়ানকে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার এদেরকে কে খুন করছে আপনি দেখছেন? আমি তখন ওই পাশ থেকে বলতে লাগলাম, আমি খুন করছি, কোনো সমস্যা? তখন একজন পুলিশ বলতে লাগলো, তোর কত বড় ক্ষমতা,
তুই পুলিশের মুখে মুখে কথা বলিস, আবার রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস। এই বলে যেই না পুলিশ আমার সামনে আসলো, পুলিশ অফিসার স্বামীর কাছে যেতে অনেকটাই থমকে গেল, কারণ সে কখনো এই চেহারাটা ভুলবে না। পুলিশ অফিসার হালকা করে বলে উঠলো, ডেভিল। ডেভিল নামটা শুনে যেন সবাই থমকে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সাজিদ আর রেদওয়ানের মাথার রোগ যেন ছিঁড়ে যাচ্ছে, কারণ তারা চায় না তাদের সম্পর্কে কেউ কিছু জানুক। কিন্তু এই পুলিশ অফিসার কিভাবে জানলো স্বামীর আসল পরিচয়? আর গাইস, আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, গল্পের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন। আর সামান্য একটা টুইস্ট আপনাদেরকে বলতেছি, স্বামী হচ্ছে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, যে কিনা অনেকটাই খারাপ ছিল, কিন্তু একজনের ভালোবাসার কারণে সে এই পথ থেকে সরে আসছিল। কিন্তু সেই মানুষটাকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তারপরও তার দেওয়া কসমের কারণে স্বামী কাউকে কোনো কিছু বলে নাই। কিন্তু একটা মানুষ কিভাবে তার আপন ভাইয়ের হত্যাকারীদেরকে ছেড়ে দেবে? আপনারা হয়তো ভাবছেন যে তার ভাই আসলো কোথা থেকে, অমর হলো তার নিজ ভাই। আর কিভাবে কি হয়েছে আপনারা গল্পে বুঝতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলো গল্পতে আমরা ফিরি। পুলিশ অফিসারের কথায় পিছে দাঁড়িয়ে থাকা পুলিশগুলো বলতে লাগলো, এই তুমি কার নাম নিলে? ডেভিল। ডেভিল স্যার এখানে কোথা থেকে আসবে? উনি তো মারা গেছেন। এই বলে পুলিশ অফিসার স্বামী সামনে আসতে দেখতে পেল। আসলে তো সে মিথ্যা বলে নাই, ওর সামনে যে জমদূত দাঁড়িয়ে আছে, অনেকটাই ভীতু হয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালাতে যাবে। এমন সময় স্বামী তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, শোনেন, আমি চাই না আমার সম্পর্কে কেউ জানুক, আর আশা করি এখানে যা যা হয়েছে আপনারা কাউকে বলবেন না। আর হ্যাঁ, এফআইআর এ কি লিখবেন? তখন পুলিশ অফিসার বলতে লাগলো, এফআইআর এ লিখবো যে তারা নিজেরাই সুইসাইড করছে, একে অপরের সাথে টাকা নিয়ে ঝগড়া লাগতে, দেন তারা ইয়াবা সেবন করতো এসব। স্বামী বলল, গুড জব, এবার আপনারা যেতে পারেন। কলেজে সবাই যেন থমকে গেছে স্বামীর এই আচরণে, কারণ আজকে যেটা তারা নিচ্ছকে দেখছে তা তারা একটা মুভিতেও দেখে নাই। সবাই অনেকটাই ঘাবড়ে গেছে। স্বামী সেদিকে কোনো আক্ষেপ নেই। সে রেদনের কাছ থেকে আর সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে নুসরাতকে সঙ্গে করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে নুসরাতকে তার সম্পর্কে সবকিছু খুলে বলল। কথাগুলো এরকম ছিল, ফ্ল্যাশব্যাক। স্বামী চেয়ারে বসে সিগারেট টানছিল, তার পাশে দাঁড়িয়ে ছিল রেদওয়ান আর সাজিদ। তখন সেখানে একজন লোক দৌড়ে এসে বলতে লাগলো, স্যার, এতিমখানা থেকে যে যে জিনিসপত্র চুরি হয়েছিল, যারা যারা চুরি করছে তাদের আসল পরিচয় আমরা জানতে পারছি। স্বামী বলল, বলস কি? তাহলে চল খেলা শেষ করি। রেদওয়ান বলল, আমরা তো আছি, তোকে কষ্ট করে যেতে হবে না, সেটা না হয় আমরা সামলাইতাছি। স্বামী বলল, একটু চুপ কর ভাই, এমনিতেই হাতে জম ধরে আছে, এবার জম ছাড়াতে হবে। এই সাজিদ, রিভলভারটা নিছিস তো? সেটার বলতে মামা। সাজিদের কথায় স্বামী অনেকটাই খুশি হলো আর হেলতে দুলতে চলে গেল কামালদের সেই পুরনো আড্ডায়। আর হ্যাঁ, স্বামী অনেকটাই সাইকো, কিন্তু দিনের আলোতে তার মতো ভদ্র ছেলে একটাও নাই। পরিবারের সব কথা মেনে চলে, লেখাপড়ায় অনেকটাই ভালো, কিন্তু রাতের বেলায় সে ভিলেন, যাকে সবাই চিনতো ডেভিল অফ দ্য মাফিয়া কিং। তার কাজ ছিল শুধু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, যারা যারা খারাপ কাজ করছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। ও জানতো এগুলা ভুল, ও ভুল কাজ করছে, কিন্তু আইনের প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। নিজের কাজ নিজে করতেই পছন্দ করত। কামালদের সে পুরনো আড্ডায় যেতেই স্বামী কোনো কিছু না বলে গুলি করতে শুরু করে। স্বামীর গুলির আঘাতেই অনেকেই ক্ষত বিক্ষত হই। তখন কুখ্যাত সন্ত্রাসী কামাল তার সাথে লোকজন নিয়ে বের হই আর স্বামীকে উদ্দেশ্য করে বলতে থাকে, ডেভিল, কি হচ্ছে এসব? তখন স্বামী বলতে লাগলো, তাহলে আমাকে চিনে ফেলছিস তুই? তখন কামাল বলতে লাগলো, এই সাহস কারো হবে না আমার আড্ডাতে এসে গুলি করার, একমাত্র তুই ছাড়া। আমি ঠিকই আন্দাজ করতে পারছি তুই ডেভিল অব দ্য মাফিয়া। আমি বললাম, ভুল বলছিস, আমি হলাম ডেভিল অব দ্য মাফিয়া কিং। কামাল বলল, নিজেকে কিং দাবি করস? আমি বললাম, হ্যাঁ। কামালের কথাই অনেকটাই রাগ হলো, মনে হচ্ছে বেটাকে এখানে চিড়ে ফেলবো, কিন্তু না, নিজের মনকে শান্ত করতে হবে। আগে জেনে নি টাকাগুলো ওরা কোথায় রাখছে। গরিবদের হক মেরে বেঁচে থাকার কোনো অধিকার নেই ওদের। আগে কৌশলে টাকাটা হাতে নেই, তারপর না হয় ওদেরকে চাঁদে পাঠানো যাবে। মনে মনে এসব ভাবছে। কামাল বলল, কি বিড়বিড় করছিস? মুখের বলি কি হারিয়ে ফেলছিস? স্বামী বলল, না। আচ্ছা কামাল, তোকে কিছু বলার জন্য এখানে আসছি। তাই নাকি? স্বামী বলল, হ্যাঁ। কামাল বলল, চল তাহলে বসে কথা বলি। আমি বললাম, মুখে লাগাম দিয়ে কথা বল, তুই আমাকে তুই তুকারি করছিস, যা আমার একদম পছন্দ না। রেদওয়ান বলল, তোর জন্য কিন্তু কোনো কিছু বলছি না, না হলে কিন্তু ওকে এখানেই গুলি মেরে মাথার কুড়িটা উড়িয়ে দিতাম। সাজিদ বলল, মামা একটু চুপ কর, ডেভিলকে কথা বলতে দে। আমি বললাম, আচ্ছা চল বসেই কথা বলি।
আমি বসতে যেন সবাই দাঁড়িয়ে গেল। ব্যাপার না, এটা হবে আমি আগ থেকে জানতাম। আমি বললাম, কামাল তোকে কিছু কথা বলি। দেখ তুই অনেক খারাপ কাজ করিস, তোকে কিন্তু আমি কোনো কিছু বলতাম না, কিন্তু তুই আবার যে কাজটা করছিস সেটা আমার কলিজায় আঘাত লাগছে। তুই কেন মাস্টার মিয়ার এতিমখানার সব টাকা লুট করছস, জিনিসপত্র সহকারে ভাঙচুর করছস। প্রায় 5 লাখের উপরে টাকা আমরা সেখানে দিয়েছি, কিন্তু তোর চোখ সেটির উপরে। মানলাম তো টাকা লাগবে, আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতি, তুই কেন গরিবদের হক মারবি? কামাল বলল, তোর কি হয়েছে? আমার যা ইচ্ছা আমি তাই করব, এটাই আমার পাওয়ার, আর এই এলাকায় আমার রাত চলে। এই বলে কামাল হাসতে লাগলো। আমার যেন দরজার বাত আর রইল না। আমি পিছন থেকে রিভলভারটা বের করে একটা গুলি মারলাম ওর ডান পায়ে। তখন কামাল একটা মাগো করে চিৎকার দিয়ে উঠলো। আমি বললাম, এবার কান্না করিস কেন? এলাকার না তোর বাপের, ডাক তোর বাপকে। আর কামালের চামচা কুকুরদের উদ্দেশ্যে বলতে লাগলাম, যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে সবাই আমার পিছনে এসে দাঁড়াও, আর যারা মরতে চাও হাতে রিভলভার যা আছে তা নিয়ে আমার মুখে বেলা করো। জানি মারা যাবে, কিন্তু বীরের মতো মরো। আমি বললাম, কামাল দেখ, তোকে ভালোই ভালোই বলছি টাকাগুলো বের করে দে, এবার কিন্তু গুলিটা তোর বুকে করব। কামাল বলল, আমি চাইলেও এই টাকা কাউকে দিতে পারবো না, কারণ টাকা বর্তমানে আমার কাছে নেই। তখন আমি বললাম, মিথ্যা বলে পার পাবি না। কামাল বলল, বোঝার চেষ্টা কর, আমি সত্যি কথাই বলছি। এই কথা বলতে দেরি হলো, ওর আরেকটা পায়ে গুলি দিতে দেরি করলাম না, ঠাস ঠাস করে 2টা গুলি মারলাম। এবার যেন কাতরে মরে যাচ্ছে বেচারা, আর মুখে বলছে, আমাকে আর গুলি মারিস না, আমি এখনই টাকা দিচ্ছি। আমি বললাম, তোর কাছে না টাকা ছিল না? কামাল বলল, সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, আচ্ছা যা, তোর জান ভিক্ষা দিলাম। তখন কামাল তার পিছনে চেয়ে দেখে একজন লোকও তার পিছনে নেই যে তার কথা শুনবে। তখন আমি বলতে লাগলাম, ওরা এখন তোর না, আমার লোক। এই তোদের মধ্যে কে টাকার বিষয়ে জানিস? যা, টাকাগুলো বের করে নিয়ে আয়। আমার কথা মতো একটা ছেলে গিয়ে টাকার ব্যাগটা নিয়ে আসে, আর আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ডেভিল স্যার, এই নেন টাকা। কামালের মুখটা যেন তখন দেখার মতো ছিল। আমি বললাম, তাহলে এবার আসি। এই বলে সেখান থেকে চলে আসতে লাগবো। তখন দেখি কামাল পিছনে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে, আর আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এবার তুই জান ভিক্ষা চাইবি আমার কাছে। আমি বললাম, সাজিদ বোকাই কই কি? রেদন বলল, মামা শালার মনে হয় 3টা বুলেটে হই না। আমি বললাম, দেরি করছিস কেন? একথা বলতে রেদওয়ান ঝাড়ঝাড় করে 10 থেকে 12টা বুলেট ঢুকিয়ে দিল ওর বুকে। 2 হাতে 2টা রিভলভার খুব ভালো করে চালাতে পারে রেদওয়ান। আমি বললাম, এবার ভালো কাজ করছিস মামা। আমি সেখান থেকে চলে আসলাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো আম্মুর ডাকে। গুনগুন চোখে আম্মুকে বলতে লাগলাম, আম্মু আমি আজকে কলেজে যাব না, আমার মাথাটা যেন চিনচিন করছে। আম্মু বলল, চিনচিন করুক আর যাই করুক না কেন, তুই আজকে যাবি। আমি বললাম, আচ্ছা, কারণ মায়ের কথা না শুনলে আজকে কপালে খাবার জুটবে না। বলদ মার্কা একটা ভাব নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে সবাই আমাকে বলদ বলেই চিনে, কারণ আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক। আমি অতি সাধারণভাবেই চলাফেরা করি, যাতে কোনো মানুষের সন্দেহ না হয় আমার প্রতি। অনেকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু আমি তাদের কথাই পাত্তা দিই না। কিন্তু কলেজ লাইফে একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো, সেই হলো আজকের নিলাম। কিন্তু ওর অনেক অহংকার ছিল, তাই আমি ওর থেকে একটু দূরেই থাকতাম। কারণ একটা কথা, সেটা মানতেই হবে, জোর করে আর যাই হোক ভালোবাসা কখনো হয় না। রীতিমতো কলেজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে খাবার দাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়তে, আর আমি আমার গোপন রাস্তা দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম আড্ডাখানায়। সেখানে গিয়ে তাদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসতে যাব, এমন সময় দেখলাম রাস্তার কিছু বকেটে ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। আমি কাছে যেতেই আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মালের ভাগ দেওয়া যাবে না, মানে এখান থেকে কেটে পড়। আমি বললাম, আচ্ছা তাই নাকি? আমি বললাম, না আমি এখান থেকে যাব না, কি করবি করতে পারিস। তখন একটা ছেলে এগিয়ে আসতেই আমি তার 2 হাত ব্লক করে দিলাম। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বাকিগুলা এই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যাই। তখন আমি মেয়েটার কাছে গেলাম আর বলতে লাগলাম, বড়া কারা, আর আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা কিছু বলার আগেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি আর কোনো উপায় না পেয়ে তাকে আড্ডাখানায় নিয়ে আসি। সেখানে এসে রেদওয়ান আর সাজিদকে কল করি। গুনগুন চোখে তারা 2 জনে ফোন রিসিভ করে প্রথমে এইটাই বলল, কিরে মামা ঘুম আসছে না নাকি? আমি বললাম, তোরা 2 জন ঘুম বাদ দিয়ে তাড়াতাড়ি আয়। সাজিদ আর রেদওয়ান এক লাফে উঠে দাঁড়ালো আর বলল, কোন সমস্যা হয়েছে?
আমি বললাম না মামা, কোনো সমস্যা হয়নি, তোদেরকে বলছি আসতে, আড্ডাখানার মধ্যে বসে আছি, তাড়াতাড়ি আয়। এই কথা বলে ফোন কেটে দিলাম। কয়েক মিনিট পর তারা দুইজনে চলে আসলো। এসে দেখে আমি চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে বসে সিগারেট খাচ্ছি। আমাকে দেখে রেদওয়ান বলতে লাগলো, হাই বেবি হোয়াটসঅ্যাপ, এত রাতে জরুরি তলব কেন? আমি বললাম হারামি আবার চুপ কর, মেয়ে দেখলে বেবি রাখতে হয় নাকি? তখন সাজিদ বলল, তোকে কোন দিক দিয়ে মেয়ে লাগে রে ভাই? আমি বললাম লুচ্চামি অভ্যাসটা বাদ দে শালা, ছেলেদেরকে ছাড় দিস না। রেদওয়ান বলল বন্ধু বলে কথা। আমি বললাম তোর মতোই হয়েছে, আচ্ছা এসব বাদ দে, চল ভিতরে চল। তাদেরকে নিয়ে রুমের ভিতরে যেতেই তারা দুজন থমকে দাঁড়ালো। মামা এটা কাকে নিয়ে আসছিস, ভাবি নাকি? আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তারা বলতে লাগলো, এটা তো মহা ঝামেলায় ফেলে দিলি। দাঁড়া, আমার পরিচিত একজন ডাক্তার আছে, আমি তাকে কল করতেছি। আমি বললাম আচ্ছা তাহলে কল কর। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব চলে আসলো, রোগীকে চেক আপ করলো আর বলতে লাগলো, ডেভিল স্যার চিন্তার কোনো কারণ নেই, অনেকটাই বই পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিছুক্ষণ পর তাকুশ ফিরে আসবে। আমি ডাক্তারের হাতে 10,000 টাকা দিয়ে বলতে লাগলাম, ধন্যবাদ ডাক্তার সাহেব এত রাতে এখানে আসার জন্য। ডাক্তার টাকা নিতে চাচ্ছিল না, অনেক জোর করে টাকাটা দিলাম আর বলল, আচ্ছা স্যার এখন আমি আসি। আমি বললাম আচ্ছা আসেন, কিন্তু রেদওয়ান উনাকে বলে দিস যাতে আমাদের সম্পর্কে কেউ কোনো কিছু না জানতে পারে। ডাক্তার বলতে লাগলো, স্যার আমি আপনাদের গোলামি করি, আপনাদের নুন খাবো আর আপনাদের গুণ গাবো, এটাই স্বাভাবিক, কিন্তু আপনাদের পরিচয় আমি কাউকে দেব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। সাজিদ উনাকে এগিয়ে দিয়ে আই। সাজিদ বলল আচ্ছা। আমি আর রেদওয়ান মেয়েটার পাশে বসে আছি আর ভাবছি কি করা যায়। বেশ কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা নড়ে উঠলো, মনে হচ্ছে হুঁশ ফিরছে। আমাকে দেখে কিছু বলতে যাবে তার আগে আবারও জ্ঞান। আমি বললাম এ দেখি মহা ঝামেলা, রাতটা সেখানে বসে কাটিয়ে দিলাম। সকালে উঠে দেখি মেয়েটা বিছানাতে নেই আর রেদওয়ান চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমারও চোখটা লেগে আসছিল। আমি রেদওয়ানকে ডাক দিলাম আর বলতে লাগলাম মেয়েটা কোথায়? রেদওয়ান বলল তা তো জানি না, আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, এখান থেকে সে কোথায় যাবে? মনে বইও কাজ করছে, কারণ ও পুলিশের এজেন্টও হতে পারে। এসব ভাবছি, ঠিক তখন দেখলাম একটা সুন্দরী মেয়ে চুলগুলো নাড়াতে নাড়াতে আমাদের সামনে আসলো, মনে হচ্ছে গোসল করে আসছে। তাকে দেখে দেহে পান ফিরে এলো আর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, এটা কি নিজের বাড়ি পাইছেন? মেয়েটা কিছু বলছে না। কি ব্যাপার, কথা বলছে না কেন? আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আপনি কে আর আপনার আসল পরিচয় কি? আপনার বাসা কোথায়? আর রাতে যে ওনারা আপনাকে ডিস্টার্ব করছিল ওরা কারা? মেয়েটা ভেব ধরে আমার দিকে তাকিয়ে আছে, উত্তরে কোনো কিছু বলছে না। আমাকে আর রেদওয়ানকে হাতের ইশারায় যেন বলতেছে, আমাকে একটা কলম আর একটা খাতা দেন। তার কথার ইঙ্গিত বুঝতে পেরে আমি বলতে লাগলাম, তার মানে আপনি বোবা, কথা বলতে পারেন না? মেয়েটা মাথা নাড়ালো, দেখতে অনেকটাই মায়াবী আর অনেকটাই সুন্দরী। তখন মেয়েটা আমার দেওয়া নোটে লিখতে লাগলো তার পরিচয়। ছোটবেলায় নাকি তার বাবা মা মারা যায়, চাচার কাছেই বড় হয়েছে। চাচার চাচি টাকার লোভে পড়ে একটা বড় মেয়ের সাথে তার বিয়ে ঠিক করছিল, আর মেয়েটা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে বাসা থেকে পালিয়ে আসছিল। তখন কিছু লোক তার পিছু নেই। তারপরে যা হলো আপনারা তো সবকিছুই জানেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার যাবতীয় যা যা লাগে আপনি তা পেয়ে যাবেন। রেদওয়ান আমাকে বলতে লাগলো, চেনানি জানানি একটা মানুষকে এখানে রাখবি? রেদওয়ান অনেকটাই আস্তে আস্তে কথাটা বলল, মনে হচ্ছে মেয়েটা কিছু টের পেয়েছে। আমি রেদওয়ানকে আস্তে আস্তেই উত্তর দিলাম, চিন্তা নেই মামা, কিছু হবে না। তারপর থেকে মেয়েটার দেখাশোনা আমি করতাম। আস্তে আস্তে মেয়েটাকে ভালো লাগতে শুরু করে। কখন যে একে অপরকে ভালোবেসে ফেলছি তা নিজেরও অজানা। আমি যে একজন মাফিয়া তা সে খুব ভালো করে জানতো। আমাকে অনেক বারণ করত, কিন্তু আমি তার কথাই পাত্তা দিতাম না। তার সামনে যেন ডজন ডজন নোটবুক আর কলম লিখে যেতাম। তার যা ইচ্ছে সেখানেই লিখতো, আর যা যা বলার কথা সেখানেই লিখতো। দেন আমি তাই করতাম, আর তার সব আবদার আমি পূরণ করতাম। মানুষটা বোবা হলেও তার প্রতি একটা মায়া জন্মে গেছে। মনে হচ্ছে এই মানুষের জন্য নিজের জানটাও হাসি মুখে দিয়ে দিতে পারবো। এভাবে চলছিল আমাদের দিনকাল। আমরা ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করি। প্রায় অনেকদিন যাওয়ার পরে শুনতে পেলাম সে প্রেগনেন্ট, মানে আমি বাবা হতে যাচ্ছি। আনন্দে আমি যেন আত্মহারা, বলার কোনো বাসাই খুঁজে পাচ্ছি না। আমার মনে মনে একটা ধারণা ছিল, আমাদের বেবি হওয়ার পর আমি তাকে আমার নিজ বাসায় নিয়ে যাব আর ফ্যামিলির সবার সাথে তার আলাপ করিয়ে দেব, কিন্তু সেটার হলো না। একদিন রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম ঠিক তখন বাহিরে গুলির শব্দ শুনতে পেলাম। তখন রিভলভার হাতে নিয়ে সেখান থেকে বের হই।
আমাকে মাইশা অনেক বারণ করছিল যেন আমি তাকে এখানে একা রেখে না যাই। আমি বললাম তুমি চিন্তা করো না, আমার কোনো কিছুই হবে না। ও যেন বোঝানোর চেষ্টা করছে আমাদের বেবির কি হবে। যদি ওরা আমাকে আর আমার বেবিকে মেরে দেয়, আমি তার কথার ইঙ্গিত বুঝতে পারছি, কিন্তু কোনো কিছু করার নেই। যদি এখানে চুপ করে বসে থাকি দুইজনেই মারা যাব। তখন আমি রিভলভার হাতে নিয়ে সেখান থেকে বের হলাম। বের হয়ে দেখতে পেলাম কামালের আপন ভাই রাকিব দাঁড়িয়ে আছে। আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা পাশা দিকে বের হম, এবার তোর একদিন কি আমার একদিন। আমি একটা টুক করে বয়েস মেরে দিলাম রেদওয়ান আর সাজিদকে, তারা যেন তাড়াতাড়ি চলে আসে। তারা বয়েস পেয়ে পাগলের মতো ছুটে সেখানে আসে, কিন্তু অনেকটা লেট করে ফেলে। তারা এসে দেখতে পারে যে আমি কামালের লাশের উপরে দাঁড়িয়ে আছি আর অচরে কান্না করছি। তারা আমার কান্নার কারণ কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখন তারা দুইজন বলতে লাগলো, মামা তুই ঠিক আছিস? আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, মুখ দিয়ে একটা বাক্য বের হচ্ছে না। হাতের ইশারায় রুমের দিকে দেখালাম। তারা দুজন সেখানে গেল আর গিয়ে দেখলো মাইশার মৃতদেহটা মেঝেতে পড়ে আছে। মনে হচ্ছে 10 থেকে 12টা বুলেট ওর বুকে আর পেটে মারছে। বাচ্চা সহ মা দুইজনে সেখানে মারা গেছে। আর এই অবস্থায় দেখে আমি কিভাবে ঠিক থাকতে পারি? আমি কুখ্যাত পাগলের মতো হয়ে যাকে সামনে পাইছি তাকে মারছি। কিন্তু মাইশার একটা শেষ কথা ছিল, অনেক কষ্টে নিজের রক্ত দিয়ে লেখা, আমি চাই না তুমি এসব করো। তুমি ভালোভাবে সমাজে চলাফেরা করো, নতুন একজনকে বেছে নাও, তার সাথে জীবন সংসার করো। আরো মনে হচ্ছে অনেক কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারিনি। তার ঠোঁটের ভাষা দেখে যা বুঝতে পারলাম, আমার অনেক স্বপ্ন ছিল তোমার সাথে বেঁচে থাকার, আমার একটা সন্তান হবে, আমাকে আম্মু আর তোমাকে আব্বু বলে ডাকবে। কিন্তু দেখো আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেল। তোমাকে ছেড়ে নিষ্ঠুরের মতো চলে যাচ্ছি এই দুনিয়া ছেড়ে। আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমাকে আমি আখিরাতে পাই। তার এসব উক্তি যেন বুকের ভিতরে হাহাকার সৃষ্টি করছে। তারপর থেকে আমি আর এসবে নেই, এই জগৎ থেকে অনেকটাই বাহিরে চলে আসছি। সাথে রেদওয়ান আর সাজিদ দুইজনে একসাথে চলে গেছে আমার কথাই। আর ওই সাজিদ আর রেদওয়ান নুসরাত তোর কলেজের প্রিয়ন আর প্রিন্সিপাল, আমার কলেজের টুকরা বন্ধু। আমার কথাগুলো শুনে আমার নুসরাত বোন যেন কান্নায় ভেঙে পড়ছে, যেন অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। আর আমি তারপর থেকে নিচের ফ্যামিলির সাথে বেডে ওড়া শুরু করি, কিন্তু মেঘলার দেওয়া মিথ্যা অবাদের কারণে আজকে আমি আবারও খুন করলাম। কিন্তু কেন করেছি তা নিজেও জানি না। মনে হচ্ছে উমরের সাথে আমার রক্তের টান আছে, কিন্তু সেটা কি আমার মাথায় আসছে না। এভাবে আমার দিন কাটতে লাগলো। প্রায় 1 থেকে 2 বছর পর আমি এখন একটা কোম্পানির মালিক। কোম্পানির একটা কাজের জন্য আজকে আমাকে রাজশাহীতে যেতে হচ্ছে। সেই বাসে বসে আছি, পাশে আমার বোন নেহা। আমি অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি। নেহা বোন বলল, ভাই কি হয়েছে তোর, কান্না কেন করছিস? আমি বললাম তেমন কোনো কিছুই না। প্রায় দেখতে দেখতে রাজশাহীতে চলে আসলাম, সবাই একসাথেই নামলাম। আমাকে রিসিভ করার জন্য একটা কালো গাড়ি পাঠানো হয়েছে, তা অনেকটাই আমার বাবা মা দেখে অবাক হয়েছে। আমি মনে মনে বলতে লাগলাম, অবাক হওয়া তো আরো বাকি আছে। আমি গাড়িতে করে চলে যাচ্ছি, আব্বু আর আম্মু তাকিয়ে তাকিয়ে দেখছে। তারা হয়তো ভাবতে পারছে না যে আমি আজকে অনেকটাই উন্নতি করে ফেলছি। প্রায় 20 মিনিট পর অফিসে এসে পৌঁছালাম, হালকা নাস্তা করলাম, নিজের কেবিনে বসে আছি। ঠিক সে সময় পিছন থেকে একটা চীনা কণ্ঠ আমার কানে বেসে আসলো, বলতে লাগলো, আসতে পারি স্যার? আমি বললাম, জি আসতে পারেন। তখন পিছন ফিরে আমি তাকিয়ে যা দেখলাম তা দেখে যেন আমি অনেকটাই অবাক হলাম, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, আমার ভাইয়া আর আমার আব্বু। আমাকে চেয়ারম্যানের চেয়ারে দেখে আব্বু বলতে লাগলো, স্বামী তুমি এখানে? আমি বললাম, কি আব্বু? এখন দেখি খুব আদর করে নাম ধরে রাখম, আমি তো তোমার কাছে একজন দর্শক। তখন আব্বু বলতে লাগলো, ছেলে কখনো বাপের কাছে দর্শক হতে পারে না। আমি উত্তরে বলতে লাগলাম, বাবা অনেক ভালোই মিথ্যা কথা বলতে পারো। কিন্তু ওই দিন যখন আমি কান্না করতে করতে বলতে লাগলাম মেঘলা সবকিছু মিথ্যা বলছে, সবকিছু বানোয়াট, কিন্তু তখন তোমরা আমার কোনো কথা শুনলে না, আমাকে যাত্রাতাই বললে। আর বড় ভাইয়া তোমার কথা কি বলবো, আমার ভাবতে লজ্জা লাগে যে তুমি আমার ভাই, যে কিনা আমাকে ছোট থেকে বড় করছো। ঠিক তখন আমার ফোনে একটা কল আসলো, অপর পাশে তাকিয়ে দেখি রেদওয়ান কল করছে। আমি কলটা রিসিভ করলাম। রেদওয়ান ঘাবড়িয়ে ঘাবড়িয়ে বলতে লাগলো, মামা তুই এখন কই আসছিস, আমাকে বাঁচাও। আমি বললাম, কি হয়েছে তোর? আর কোনো কিছু শুনতে পাচ্ছি না, 2টা গুলির শব্দ। আমি আর দেরি না করে সেখান থেকে বের হয়ে গেলাম। আব্বু আর ভাইয়া আমার পিছন পিছন আসতে লাগলো। তখন আমি তাদেরকে বলতে লাগলাম, কেউ আসবেন না প্লিজ, গাড়িতে করে যাচ্ছি।
তখন আবার সাজিদের কল আসলো। সাজিদ আমাকে বলতে লাগলো, মামা আমাকে বাঁচাও, আমাকে মনে হয় ওরা বাঁচতে দেবে না, রেদওয়ানের অবস্থা অনেকটাই খারাপ। আমি অনেক কষ্টে পালিয়ে আসছি, কিন্তু তারা আমার পিছু নিয়েছে। আমি বললাম রেদওয়ান কোথায়? রেদওয়ান আর আমি পুরনো আড্ডায় গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে এসব হয়েছে। রেদওয়ান বর্তমানে পুরনো আড্ডার মধ্যে আছে। আমি বলতে লাগলাম তোদের উপরে কে আক্রমণ করছে? তখন ও যার নাম বলল, তার নামটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। রেদওয়ান বলতে লাগলো কাশেম। আমি বললাম কি বলিস এসব? ও তো মারা গেছে, আমি নিজ হাতে ওকে হত্যা করছি। সাজিদ বলল তুই ভুল, ও মরে নাই। আমি বললাম মামা তুই একটু অপেক্ষা কর, আমি অতি তাড়াতাড়ি আসছি। প্রায় 1 থেকে 2 ঘন্টা গাড়ি চালানোর পর পুরনো সে আড্ডায় এসে পৌঁছালাম। পরিবেশটা অনেকটাই শান্ত, দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে অনেক কিছু হয়ে গেছে। সেখানে পা রাখতেই অতীতের সব স্মৃতি যেন খুব করে ডাকছে আমায়। আজও যেন মাইশা শৈলের গান পাচ্ছি। পাগড়িটা খুব করে ভালোবাসছিল আমায়, কিন্তু আমার ভালোবাসার প্রতিদানে আমি তাকে মৃত্যু দিলাম। আমাকে ভালোবাসাটা কি তার ভুল ছিল? এসব ভাবছি, ঠিক তখন কারো গলার আওয়াজ শুনতে পেলাম। অবশেষে আসলি ডেভিল? সামনে তাকিয়ে দেখি কাশেম দাঁড়িয়ে আছেন। আমি বললাম হ্যাঁ আমি আসছি, আমি ফিরে এসেছি। ডেভিল ফিরে এসেছে, আর হ্যাঁ আজকে আমার হাতেই তোর মৃত্যু হবে। কাশেম একটা অট্ট হাসি দিল আর বলতে লাগলো ওকে চিনিস? আমি তাকে যেন স্তব্ধ হয়ে গেলাম। আমি কাকে দেখছি? হুবহু মাইশার মতো দেখতে, কিন্তু মাইশা তো মারা গেছে। আমার সাথে এসব কি হচ্ছে? প্রথমে কাশেম, তারপর মাইশা। আমার মাথা যেন একদম ঘুরে যাচ্ছে। কি হচ্ছে এসব আমার সাথে? নিজে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে লাগলাম তুই আমাকে বোকা ভাবছিস? মাইশা সেদিন মারা গেছে, আর আমি তাকে নিজ হাতে কবর দিয়েছি, আর সে কখনো আমার মাইশা হতে পারে না। তখন কাশেম একটা অদ্য হাসি দিয়ে বলতে লাগলো আমি জানতাম ডেভিল অনেকটাই বুদ্ধিমান, কিন্তু আমার বুদ্ধির কাছে তুই শূন্য রে ডেভিল। আমি বললাম পাগলামি না করে বল। কাশেম বলল পরে নিতে পারবি তো? আমি বললাম মানে? তখন কাশেম যা বলল। কাশেম বলল সেদিন আমরা যখন তোকে আঘাত করি, আমার 2টা লোক গিয়ে মাইশাকে কিডন্যাপ করে এবং হুবহু মাইশার মতো দেখতে একটা মাস্ক একটা মেয়েকে পরানো হয়, আর তাকে সেখানে হত্যা করা হয়। আর ওই মেয়েটাও গর্ভবতী ছিল, যার কারণে তুই বুঝতে পারিস নাই যে মাইশা আদৌ বেঁচে আছে, আর তোর সন্তানও এই পৃথিবীতে আছে। কিন্তু তুই দেখ, নিজের সন্তান তোকে বাপ বলে ডাকতে পারে না। আমি বললাম তুই এসব মিথ্যা বলছিস, আমি খুব পরে বুঝতে পারছি। কাশেম বলল দেখ, আমি তোকে কখনোই মিথ্যা বলবো না, আর তুই জানিস কাশেম সম্পর্কে। আর আমি বলতে লাগলাম তুই হয়তো জানিস যে আমি কে। কাশেম বলল তোর থেকেও আমি তোকে খুব ভালো জানি। আমি বললাম তাহলে তো চলেই, আচ্ছা বল তোর কি লাগবে? তখন কাশেম বলতে লাগলো তুই কি ফিরে দিতে পারবি আমার ভাইকে, যাকে তুই নিচেতে হত্যা করছিস? আমি বললাম সেটা সম্ভব হলে অবশ্যই দিতাম। কাশেম বলল যেখানে তুই পারবি না সেখানে আমি কিভাবে দেব? আমি বললাম তার মানে তুই তোর ছেলে আর তোর মেয়েকে ফিরিয়ে নিবি না? আপনারা তো ভাবছেন কাশেমের ছেলে মেয়ে আমার কাছে কোথা থেকে আসলো। তাহলে চলেন ফ্ল্যাশব্যাক। আসার সময় সাজিদের সাথে কথা বলে জানতে পারলাম যে কাশেম বিয়ে করেছে। কাশেমের একটা ছেলে আর একটা মেয়ে আছে, তারা বর্তমানে তার দাদুর বাসায় আছে। আমি গাড়িটা প্রথমে সেখানে নিয়ে যাই, আর সেখান থেকে 2 জনকে তুলে আনি। তারা বর্তমানে আমার গাড়িতে বসে আছে। কাশেম বলতে লাগলো আমার ছেলে মেয়ে আছে, তোকে কে বলছে? আমি বললাম শুধু বলে নাই, আমি আমার সাথে করে নিয়ে আসছি। কাশেম যেন অবাকের পর অবাক হচ্ছে, এত বড় একটা সিকিউরিটি, তাহলে সে কিভাবে আমার বাসায় ঢুকলো? আমি বলতে লাগলাম কি ভাবছিস সিকিউরিটির কথা? আরে ভাই তুই দুনিয়ার সকল সিকিউরিটি লাগিয়ে দেন, কিন্তু এই ডেভিলের পক্ষে সবকিছু সম্ভব। মনে আছিল তোরা কতজন ছিলি? প্রায় 20 থেকে 25 জন। সব কয়টাকে কুকুরের মতো হত্যা করছি, তারপরও আন্দাজ করতে পারিস নাই যে ডেভিলকে। কিন্তু এবার রিয়েলাইজ করতে পারবি যে ডেভিল অব দা মাফিয়া কিং বলতেও কেউ আছে। তখন কাশেম বলল আমি ছেড়ে দেব মাইশা আর তোর সন্তানকে, তুই আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি করবি না। আমি বললাম কিরে তুই না আমাকে মেরে ফেলবি? কিরে সাজিদ নিয়ে আয়। আমার কথা মতো সাজিদ কাশেমের ছেলে আর মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হলো। কাশেম দেখে যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না, দাঁতে কটমট করে বলতে লাগলো ডেভিল তুই কাজটা একদম ঠিক করলি না, তুই আমার কলিজায় হাত দিয়েছস। আমি বললাম তোর কলেজায় হাত দিয়েছি আর তুই আমার হৃৎপিণ্ডে আঘাত করছস। এবার তুই দেখ আমি কি করি। তোর চোখের সামনে তোর ছেলে আর মেয়েকে এখানেই হত্যা করব, তাহলে তুই বুঝতে পারবি ডেভিল কি। কাশেম তখন দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে গেল আর আমাকে বলতে লাগলো প্লিজ ছেড়ে দাও আমার মেয়ে আর ছেলেকে। আমি তখন বলতে লাগলাম বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও দান, এবার ভাগে পেয়েছি, এবার বুঝবা কত দানে কত চাল। আমি বললাম ছাড়তে পারি, কিছু শর্ত আছে। কাশেম বলল তোমার সব সত্য আমি মেনে
মেনে চলবো। প্রথমত আমার স্ত্রী আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কাশেম বলল আচ্ছা। তখন মাইশা আমার কাছে দৌড়ে আসলো আর তার হাত ধরে ছোট্ট একটা শিশু। আচ্ছা, নিজের সন্তানের বর্ণনাটা আমি দিচ্ছি, দেখতে হুবহু আমার মতোই হয়েছে। আর হ্যাঁ শোন, দ্বিতীয় শর্ত হচ্ছে রেদওয়ানকে ফিরিয়ে দে। কাশিম বলল আচ্ছা দিচ্ছি। দেখলাম রেদওয়ানের অবস্থা প্রায় অনেকটাই বাজে করে ফেলছে। রেদওয়ানের এই অবস্থায় দেখি আমি বলতে লাগলাম, কে কে ওর শরীরে হাত তুলছে, সবাইকে আমার সামনে নিয়ে আয়। আমার হুঙ্কারে যেন দেওয়ালগুলো ফেটে যাচ্ছে। আমার হুঙ্কারে সবাই বই পেতে শুরু করলো। আমি পাগলের মতো বলতে লাগলাম, আজকে একটাকেও ছাড় দেবো না, সব কয়টা আমার সামনে নিয়ে আয়। কাশিম বলল আচ্ছা, কারণ তাছাড়া কাশিমের হাতে করার কোনো কিছুই নেই। আমি মনে মনে তো হাসছি, বেচারা নিজের লোককে আজকে ওর সামনে হত্যা করব। তখন কাশিম তার লোকগুলোকে ডাকলো, যারা যারা রেদওয়ানের গায়ে হাত দিয়েছে, প্রায় 5 জন। একে একে সব কয়টারে মারতে লাগলাম। মারতে মারতে করুণ দশা। অনেকগুলো মারার পর দেখলাম রেদওয়ানের দিকে চেয়ে, না যতই মারছি ততই কম মনে হচ্ছে। রেদওয়ান বলল মামা ছেড়ে দে, মরে যাবে। আমি বললাম কি বলিস তুই এসব, মরে জেনে যাক, কিন্তু আমি ওর শের দেখে ছাড়বো। কত বড় স্পর্ধা হারামজাদার, আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে, আজকে আমি ওকে শেষ করে দেব বলে পকেট থেকে রিভার বাল বের করে সাজিদকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, সাজিদ, মাইশা আর আমার ছেলেকে গাড়িতে বসা। সাজিদ বলল আচ্ছা মামা। সাজিদ আমার কথা মতো তাদেরকে নিয়ে গেল আর আমি পকেট থেকে রিভলভারটা হাতে নিয়ে দুলাতে দুলাতে বলতে লাগলাম, কে আগে মরতে চাস আমার হাতে। সবাই যেন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, অনেকে তো প্যান্ট ভিজিয়ে ফেলছে। আমি বললাম আমার হাতে সময় খুব কম, কে আগে মরতে চাস, যে আগে মরবি তার শাস্তিটা একটু কম হবে। দেখলাম কেউ এগোচ্ছে না, আমাকে কিছু করতে হবে। ঠাস করে একটা গুলি মারলাম, বুকটা যেন জারজা হয়ে গেছে, কাকের মতো মাটিতে লুটিয়ে পড়ছে, মনে হচ্ছে ইলেকট্রিক শক খেলো। একে একে 5টারে নিশাতে হত্যা করলাম। আমি বললাম মার তো 5 জন। কাশিম বলল হ্যাঁ। আমি বললাম এবার কাশিম তোকে মরতে হবে। কাশিম বলল প্লিজ ভাই আমাকে মাইরো না। আমি বললাম তুই বেঁচে থাকার কোনো কারণ আমি দেখছি না। তখন কাশিম কান্না করতে করতে বলতে লাগলো, সত্যি বলতে কি ডেভিল, আমার সন্তানদের আপন বলতে আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। আর একজন বাবা কখনো তার সন্তানকে একা রেখে যেতে চায় না এই দুনিয়া থেকে। তখন আমি বলতে লাগলাম, দেখ ভাই তুই যখন এসব বুঝিস তাহলে কেন আমার পিছনে লাগতে আসলি? তুই জানিস ডেভিলের পিছনে লাগা মানে মৃত্যু। কাশিম বলল আমি জানতাম তোর পিছনে লাগা মানে মৃত্যু ভাই, কিন্তু তুই কি তোর ভাই উমরের হত্যাকারীদেরকে ছেড়ে দিয়েছিস? আমি বললাম মানে? তখন কাশিম বলল হ্যাঁ উমর তোর ভাই। আমি বললাম তুই কোন উমরের কথা বলছিস? তখন সে বলতে লাগলো, তুই বর্তমানে যাদের বাসায় আছিস, যার পরিচয় নিয়ে আসিস, আমি তার কথাই বলছি। ছোটবেলায় তোদের পরিবার অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিল, সংসার চালাতে হিমশিম খেত, তার উপরে 3 ছেলে আর 1 মেয়ে। তখন তারা ভাবলো উমরকে দত্তক দিয়ে দেবে, যেই বাবা সেই কাজ। তারপরে উমরকে দত্তক দেওয়া হলো। তারপর কি হয়েছে তুই তো সবকিছুই জানস। আমি বললাম হ্যাঁ আমি জানি, কিন্তু তুই যে সত্যি বলছিস সেটার কি গ্যারান্টি আছে? তখন কাশিম বলতে লাগলো, দেখ এত বছরে কিন্তু আমি সময় নষ্ট তোর পিছনেই করছি। সকাল থেকে রাত পর্যন্ত আমি শুধু তোর বিষয়ে খোঁজখবর নিতাম। খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলাম যে উমর তোর ভাই ছিল। তখন ভাবছিলাম যে উমরকে কিডন্যাপ করব, কিন্তু পরে শুনি আমার আগে কেউ নাকি উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যা শুনে একটু খারাপ লাগছিল, কিন্তু কোনো কিছু করার ছিল না। কপাল খারাপ বলে তোকে খুঁজতে লাগলাম, কিন্তু দেখলাম তুই কলেজে। তোকে সেখানে দেখে বুঝতে পারলাম না, আশার কিরণ এখনো আছে, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো। আমি বললাম কাশিম একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই একটা কথা চিন্তা কর। কাশিম বলল কি কথা? আচ্ছা আমি যদি এখন তোকে হত্যা করি তখন তোর ছেলে সন্তানগুলো তো এতিম হয়ে যাবে। কাশিম বলল এমনটা করিস না। আমি বললাম বই পাইস না, কথার কথাই কইলাম, তুই বল। কাশিম বলল হ্যাঁ। আমি বললাম তোর ছেলে সন্তান যদি এতিম হয়ে যায় তাদেরকে কোথায় দেওয়া হবে? কাশিম বলল এতিমখানায়, কারণ তাদেরকে দেখার মতো যে কেউ নেই। আর আমার যে আপনজন আছে সবাই আমাকে টাকার জন্যই সম্মান করে আর টাকার জন্য ভালোবাসে, সেটা আমি খুব ভালো করে জানি। আমি বললাম তা যখন জানিস, তোর ছেলেকে যদি আর মেয়েকে যদি এতিমখানায় দেওয়া হয়, বর্তমানে তো অনেকের ছেলে মেয়ে এতিমখানায় আছে যাদের বাবা মা দুনিয়াতে নেই। কাশিম বলল হ্যাঁ, কিন্তু আমি যদি তাদের পেটে লাথি দিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেই, তাদের দান বাক্স থেকে সব টাকা নিয়ে আসি, খাবারের সব জিনিসপত্র ভাঙচুর করি, তখন তোর কেমন লাগবে? তখন কাশিম বলতে লাগলো অনেকটাই খারাপ লাগবে, যেহেতু আমি এটার দায়িত্বে আছি আর আমার সবকিছু এভাবে তছনছ করে দিল কেউ, তখন আমার মাথাটা ঠিক কেমন কাজ করবে। কিন্তু আমি তোর ভাইকে ভালোই ভালোই বলছিলাম যে টাকাগুলো এনে থাকলে আমাকে দিয়ে দিতে,
কিন্তু তোর ভাই মুখে মুখে কথা বলছে, দেন অনেক বাজে ভাষায় আমাকে গালাগালি করছে, আমাকে সবার সামনে অপমান করছে, আর সে বলে দিয়েছে তার কাছে কোনো টাকা নেই। আর তুইও তো খুব ভালো করে জানিস আমি এসব কোনো কিছু সহ্য করতে পারি না, গরিবের হক মারা, তাই আমি তাকে হত্যা করতে হয়েছে। আমার কথা শুনে কাসেম কোনো কিছু বলতে না, অচরে কান্না করছে। আমি বললাম একটু বোঝার চেষ্টা কর, তুই দেখছিস এই পর্যন্ত দেবীর বিনা অপরাধে কাউকে হত্যা করছে। কাসেম বলল না, যারা অপরাধ করছে তাদেরকে শুধু টেবিল শাস্তি দিয়েছে। আমি বললাম হ্যাঁ, আচ্ছা এই নিয়ে তোর সন্তান, এই বলে তার দুই সন্তানকে তার হাতে ফিরিয়ে দিলাম। আর সেখান থেকে আমি আর মাইশা চলে আসলাম। তাদেরকে রাজশাহীর একটা প্লাটে রেখে ব্লাড ক্যাম্প বলছি আমার নিজ বাড়ি, সেখানে রেখে আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া আর আপু এখনো বসে আছে। আমাকে দেখা মাত্রই বলতে লাগলো, আমরা একটা কাজের জন্য আপনার কাছে আসছি স্যার। বাবের মুখে স্যার নামটা শুনে কলেজা ধুমড়ে মুছে যাচ্ছে। ভাবতেছি তাদেরকে ক্ষমা করে দেব, কারণ আমার একটা সন্তান আছে। আর আপনারা তো সবাই জানেন যে মাইশা একজন ইতিম, যার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমি যদি তাদেরকে ক্ষমা করে দেই, মাইশার একটা ফ্যামিলি হয়ে যাবে, নতুন করে তার বাবা আর মাকে খুঁজে পাবে। তাই ভাবছি তাদেরকে ক্ষমা করে দেব। আমি বললাম, আপু তুমি এসব কি বলছো? আমি তোমার ছেলে, আর ছেলেকে কখনো স্যার বলে নাকি? আমার এই কথা শুনে আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা আমার অনেকটাই ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দেন। আমি বললাম, ক্ষমা তো তোমাদেরকে আমি সেই দেরি করে দিয়েছি, তারপর আর কি করার? আমাকে যিনি এখানে নিয়ে আসছে আর যার জন্য আমি এত কোটি টাকার মালিক, ওনার সাথে কথা বললাম। ওনার মনটা অনেকটাই খারাপ যে আমি আজকে তাদেরকে ছেড়ে চলে যাব নিজ বাসায়। মা তো আমাকে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, উমর হয়ে থেকে যাস না আমার কাছে। আমি বললাম, মা আমি কখনো বলিনি যে আমি তোমাদেরকে ভুলে গেছি আর আমি তোমাদের পাশে থাকবো না। আমি যতদিন এই দুনিয়ার বুকে আছি তোমরা আমার বাবা মা সব সময় থাকবে। তোমরা মনে করতে পারো যে তোমাদের উমর বেড়ানোর জন্য গেছে। আম্মু কান্না করছে আর একটা কথাই বলছে, বাবা ফিরে আসবি তো আবার? আমি বললাম, হ্যাঁ আম্মু ফিরে আসবো। তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আমি আসবো শুনে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আর মাইশা সম্পর্কে সবকিছু তাদেরকে খুলে বলছিলাম, তাই আর কোনো সমস্যা হয়নি। বাসায় গেলাম, গিয়ে দেখলাম মেঘলাম বলে একটা বাচ্চা নিয়ে বসে আছে, তার মানে মেঘলারও বিয়ে হয়ে গেছে। খোঁজ নিয়ে আরো জানতে পেলাম নীলা নাকি এখন তার ফ্যামিলি সহকারে দেশের বাইরে চলে গেছে। থাক ওইসব বিষয় নিয়ে আর ভাবলাম না, কারণ এখন আমার বউ সন্তান দুইজনই আছে। নেহা তো আমাকে পেয়ে বেশ খুশি হয়েছিল। আস্তে আস্তে সবাই আমাদেরকে খুব আপন করে নিতে লাগলো, আমাকে বলতে মাইশা আর আমার সন্তানকে। আর আমরা মাঝে মধ্যেই উমরদের বাসায় যাই, আমাকে পেয়ে তারা অনেকটাই খুশি হন। এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল, অনেকটাই ভালোই আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অতি দুঃখ সহকারে জানানো হচ্ছে যে গল্পটা এখানেই সমাপ্ত হয়েছে। আশা করি নেক্সট গল্প খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ গাইস, সবসময় মনে রাখবেন, ভুলে যাবেন না এই আমারে। আর গাইস, আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি, লাস্ট পার্টে আপনারা তেমন মজা পাননি। তবুও আমি জানতে চাই এই গল্পটা কার কাছে কেমন লাগছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগ হতে পারেন এবং আমাদের সাথে কথা বিনিময় করতে পারেন। আর ভালো থাকবেন, নিজেকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।